এবার শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মোকদ্দমা আপকি আদালত রজত শর্মার সঙ্গে। নমস্কার, থ্যাংক ইউ। ভারতীয় সেনার অপারেশন সিন্দুরের পর আপকি আদালতে এটাই প্রথম শো। তো আমি চাই সবাই আগে আমরা সবাই মিলে আমাদের পরাক্রমী সেনাদের অভিনন্দন জানাই, আমাদের বীর জওয়ানদের শৌর্যের অভিনন্দন জানাই, আর আমাদের জয় হিন্দের সেনাদের বলি জয় হিন্দ। আজ এটা একটা বিশেষ মোকদ্দমা যেটা আমাদের সেনাদের উদ্দেশ্যে নিবেদিত। আর আপনারা জানেন যে কিভাবে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোকে নিশ্চিহ্ন করে দিয়েছে, পাকিস্তানের এয়ার বেসগুলোকে ধ্বংস করে দিয়েছে, ওদের এয়ার ডিফেন্স সিস্টেমকে শেষ করে দিয়েছে, ওদের দেশের ভেতরে ঢুকে মেরেছে। কিন্তু তা সত্ত্বেও আমাদের দেশের অনেক লোকজন নানান ধরনের প্রশ্ন তুলেছে সেনাদের নিয়ে, প্রশ্ন তুলেছে সরকারের বিরুদ্ধে, প্রশ্ন তুলেছে ভারতের বিদেশ নীতি নিয়ে। এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে আমি আমন্ত্রণ জানিয়েছি ভারতীয় জনতা পার্টির সবচেয়ে প্রভাবশালী বক্তাকে, যাকে আপনারা রোজ টিভিতে দেখেন, বিভিন্ন চ্যানেলে আপনারা জানেন, চেনেন। প্লিজ ওয়েলকাম রাজ্যসভার সদস্য সুধাংশু ত্রিবেদী। আর আপকি আদালতে আজ আমাদের জাজও বিশেষ একজন ভারতীয় সেনার এমন একজন সৈনিক যিনি ডিফেন্স এক্সপার্ট, আর একেবারে উনি সামনে থেকে ভারতের হয়ে যুদ্ধে লড়েছেন। প্লিজ ওয়েলকাম এয়ার কমান্ডার রিটায়ার্ড এএস বেহেল। এবার মোকদ্দমা শুরু করার অনুমতি দিলাম। আর সবার প্রথমে আমি অভিযোগ আরোপ করার আগে, সওয়াল জবাব পর্ব শুরু করার আগে এক নজর দেখে নেব সেই প্রেক্ষাপটের ওপর যার জন্য আজকের এই বিশেষ মোকদ্দমা চালানো হচ্ছে ভারতীয় জনতা পার্টির ওপর। 6 মে রাত্রে ভারতীয় সেনা পাকিস্তানে লুকিয়ে থাকা আতঙ্কবাদীদের ওপর কাল হয়ে বর্ষে পড়ল। শুধু 22 মিনিটেই প্রিসাইজ আর কন্ট্রোলড অপারেশন করে আতঙ্কের 9টি ঠিকানাকে পুরোপুরি ধ্বংস করে দিল। जो सिंदूर मिटाने निकले थे उन्हें मिट्टी में मिलाया है। ভারতীয় সেনা পাকিস্তানকে হুমকি দিয়েছিল, কিন্তু পাকিস্তান তাতে কান দেয়নি। উল্টে তারা ড্রোন পাঠালো, ভারতের ওপর মিসাইলও দাগলো, কিন্তু ভারতীয় এয়ার ডিফেন্স সেই সবকেই নষ্ট করে দেয়। Several Pakistani unmanned aerial systems, drones, combat vehicles attacked multiple IF bases. All these waves were neutralized by our trained crew. ভারতের পরাক্রমী সেনা পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমকে পুরোপুরি ধ্বংস করে দেয়। পাকিস্তানের একটিও ফাইটার জেট আকাশে উঠতেই পারেনি। আর তারপরে এক ঝটকায় পাকিস্তানের 11টা এয়ার বেসকে আউট অফ অপারেশন করে দেওয়া হয়। आतंकियों ने भारतीयों को धर्म पूछकर मारा, तो हमने आतंकियों को उनका कर्म देखकर मारा। গোটা ভারত তার পরাক্রমী সেনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে প্রত্যেকটি রাজনৈতিক দলও এই ব্যাপারে সরকারের সহযোগিতা করে। याद रखो, जब भारत पर अगर कोई उंगली उठाता है तो हम अपने तमाम इख्तिलाफात को भूलकर एक सीसा पिला हुई दीवार की तरह खड़े हो जाते हैं। ভারতীয় সেনা নিজের প্রত্যেকটি টার্গেটকে হিট করেছে, পাকিস্তানের প্রত্যেকটি চাল ও ষড়যন্ত্রকে নিষ্ফল করেছে। ফলে পাকিস্তান আমেরিকার কাছে কাতর মিনতি করতে বাধ্য হয়। তারা ফায়ারিং থামানোর জন্য অনুনয় করে, তারপরেই সিজ ফায়ারের ঘোষণা হয়। Director General of Military Operations of Pakistan called the Director General of Military Operations of India. It was agreed between them that both sides would stop all firing
and military action on land and in the air and sea. এরপরে বেশ কিছু প্রশ্ন ওঠে। যুদ্ধবিরাম কি কারুর চাপের ফলে সম্ভব হয়েছে? পাকিস্তানকে কি আরেকটু বেশি হিট করার দরকার ছিল? পাকিস্তান যদি আবার কোনো বাজে কার্যকলাপ করে তাহলে ভারত কিরকম প্রত্যুত্তর দেবে? भारत पर आतंकी हमला हुआ तो करारा जवाब मिलेगा। তো আসুন শুরু করা যাক আপকে আদালতে আজকের মোকদ্দমা। আপকে আদালতে প্রথম অভিযোগ। আপকি আদালতে বিজেপির ওপরে অভিযোগ হলো যে এদের সরকার চাপে পড়ে সিজ ফায়ার ঘোষণা করেছে। সুধাংশুজি, গোটা দেশবাসীর মনে এই প্রশ্ন রয়েছে, ভারতীয় সেনা যেভাবে পরাক্রম দেখালো, পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম তছনছ করে দিল। এইমাত্র দেখলাম কিভাবে পাকিস্তানের এয়ারবেস ধ্বংস করে দিয়েছে, জঙ্গিদের ডেরা ধ্বংস করে দিয়েছে। আর এই পরিস্থিতিতে যখন সেনা ভালো জায়গায় ছিল, ভারত সুবিধাজনক জায়গায় ছিল, ঠিক তখন সিজ ফায়ার হলো। এখন প্রশ্ন হলো, এই সিজ ফায়ার কি আমেরিকার প্রেসারে হলো, ট্রাম্পের প্রেসারে হলো? দেখুন, প্রথম কথা হলো যে ভারত সরকার সিজ ফায়ার শব্দটা ব্যবহার করেনি। ওনারা তো বলেছেন যে এটা একটা অপারেশনাল ব্রেক, মানে এটা যুদ্ধবিরতি নয়, একটা সাময়িক বিরতি। যেমন আপনারা টিভিতে বলেন না, একটা কমার্শিয়াল ব্রেক নিয়ে নিচ্ছি। তাহলে ব্রেকের পর কি হবে, কি ব্রেকিং আর কি রেকিং হবে, তো পিকচার এখনো বাকি আছে। দ্বিতীয় কথা, প্রশ্ন তারা করছে যারা শুরু করতেই পারেনি। 26/11 হামলার পরে ওই সময় এয়ারফোর্সের চিফ ফালি হোমি মেজর সাহেব তো 2016-তে লিখেছিলেন, ভারতের এয়ারফোর্স তো স্ট্রাইক করার জন্য প্রস্তুতি ছিল, কিন্তু মনমোহন সিং সরকার সুযোগই দেয়নি। যারা শুরু করতেই পারেনি তারা আজকে আওয়াজ তুলছে যে শেষ না করে মাঝপথে থেমে গেলে কেন। এখন তাদের আমি উত্তর দিতে চাইব। দেখুন, এই যে অপারেশন সিঁদুর হয়েছে, গোটা বিশ্বের মধ্যে এটা একটা অন্য ধরনের অপারেশন, আর এটা ভারত সম্পর্কে একটা ধারণাকে বদলে দিয়েছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যেটা বলেছেন, আমরা 3টে ক্লিয়ার অবজেক্টিভ দেখেছি, প্রত্যেক অপারেশনের একটা অবজেক্টিভ থাকে। আমরা কি অ্যাটেন্ড করেছি আপনি দেখুন, 2016-তে যখন উরির পর সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, তো আর্মি গিয়ে ল্যান্ড রুট দিয়ে অ্যাটাক করেছিল। কোথায়? জঙ্গিদের ঘাঁটিতে। 2019-এ যখন বালাকোট হলো, তখন তারা আর্মি লেভেলে প্রস্তুত ছিল, সতর্ক ছিল। তখন এয়ারফোর্স গিয়ে অ্যাটাক করলো। কোথায়? লঞ্চ প্যাডে। একটা স্টেপ এগিয়ে গেল, ক্যাম্প থেকে লঞ্চ প্যাডে চলে গেল। তো এইবার গেল যখন আর্মি এয়ারফোর্স সবকিছুই ছিল, এইবারও নো কন্ট্যাক্ট ওয়ার, সোজা মিসাইল গিয়ে ওদের 9 থেকে 10টা জায়গা একসঙ্গে ধ্বংস করেছে। আর প্রথমবার গিয়ে জৈশে মোহাম্মদ আর লস্করে তৈবারের হেডকোয়ার্টার্সে ডিস্ট্রয় করেছে, যেখানে 100 থেকে 150 মতো লোকজন মারা গেছে। এখন আপনি তো বুঝতেই পারছেন যে স্টেপ বাই স্টেপ ভারত এগিয়ে গেছে। আমরা নিউ নর্মাল চালু করে দিয়েছি, যেটা প্রধানমন্ত্রীজি বলেছেন। সেকেন্ড থিং, এটা বিশ্বের একমাত্র সুযোগ যেখানে একটা নিউক্লিয়ার পাওয়ার নেশনের ভিতরে ঢুকে কেউ স্ট্রাইক করে এসেছে, মানে নিউক্লিয়ার ব্লাফ শেষ। তৃতীয়ত, যে স্টেট আর নন স্টেট অ্যাক্টার্সদের মধ্যে যে মুখোশটা ছিল, যে পর্দাটা ছিল, সেটাও সরিয়ে দেওয়া হয়েছে। এখন সোজা বলে দেওয়া হয়েছে দুটোর মধ্যে কোনো তফাৎ নেই। তো মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন, বিকানেরে রক্ত বইছে না, শিরায় শিরায় সিঁদুর বইছে। আর 7ই মে দিনটা যেন কি ছিল? 7ই মে তো মঙ্গলবার ছিল। তো ভারতের সেনা যেটা করে দেখিয়ে দিয়েছে না, আমি এই একটাই লাইনে বলতে চাইবো যে লাল দেহ লালি লসে अरुधरी लाल लंगूर और वज्र देह दानव दलन जय 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 कपिसूर और मंगलवार की रात को ऑपरेशन सिंदूर। এখন কিন্তু সুধাংশুজি, কংগ্রেসের নেতা বলছেন যে সিন্দুরের সওদা করা হয়েছে, আমেরিকার বাবা ওয়ার বন্ধ করে দিল। আমাদের সেনারা দেখিয়ে দিয়েছেন যে मन में है धैर्य और तन में प्रचंड शौर्य, बन चंद्रगुप्त मौर्य प्रलय मचाएंगे, महाराणा और शिवा की संतति कहाते हम शीश कट जाए भले झुकने न पाएंगे, बार बार छेड़िए न भारत स्वाभिमान को अन्यथा बाद में बहुत पछताएंगे, सौगंध मां भवानी की उठेगी ललकार जब आपके घरों पे चील कौए मंडराएंगे। এখন শুনুন, তারপর তো কিছু তো ব্যাপার ছিল, আমরা তো বলছি না, ইন্টারন্যাশনাল মিডিয়া বলছে যে কোনো জাহাজ গিয়েছিল আমেরিকা থেকে, যেটা নিউক্লিয়ার লিকগুলোকে চেক করতে গিয়েছিল। ভারত সরকার তো বলছে আমাদের কাছে কোনো খবর তো নেই সেরকম, কিন্তু হতে পারে আমেরিকার কাছে আরো ভালো খবর ছিল।
কারণ আমেরিকার সেনা ওখানে থাকতো। হতে পারে ওরা এটাও জানে কোথায় কোথায় পাকিস্তানের নিউক্লিয়ার ইনস্টলেশন আছে। আর 9 আর 10 রাত্রে যে ধ্বংসলীলা চলেছে তারপর তো ওনারা হয়তো ফোন করেছেন। এই সম্ভাবনা তো উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তাই না? হয়তো পাকিস্তান বলেছে, আমেরিকা দাদা আমাকে বাঁচান এসে। তখন দাদা বলল ঠিক আছে ক্ষমা চেয়ে নাও। তো ওনারা পরের দিন ফোন করার চেষ্টা করে। তো আমি শুধু এটাই বলতে চাইবো যে আপনারা একটু গভীরে গিয়ে একবার ভাবুন। 9 মে ভাইস প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করা হলো যে অ্যাবাউট দ্য ইন্ডিয়ান পাকিস্তান কনফ্লিক্ট। তো ওনার এটাই স্টেটমেন্ট ছিল যে দিস ইজ নান অফ আওয়ার বিজনেস। তাহলে 24 ঘন্টার মধ্যে কি এমন হয়ে গেল যে আমেরিকান রাষ্ট্রপতির বয়ান এলো আর তাতে নিউক্লিয়ার অ্যাঙ্গেল নিয়ে আসা হলো। এবার আপনি গোটা টাইমলাইনটা দেখুন। রাত 2:30টার সময় শাহবাজ শরীফকে জানানো হলো 9-10 তারিখে রাতে নূর খান এয়ারবেস ডিস্ট্রয় হয়ে গেছে। মর্নিংয়ে উনি যোগাযোগ করার চেষ্টা করেন। 10 মে 1টার সময় ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন ভারতকে অ্যাপ্রোচ করেন। আর এটা পাকিস্তানও ডিনাই করেনি যে তাদের ডিজিএমও প্রথম কথা বলা শুরু করেছিল। এতে কোনো কিন্তু ব্যাপার নেই। এটা ঠিক হয় যে রাত 3:30টার সময় 2 ডিজিএমও কথা বলবে। 3:35 মিনিটে দুজনের কথা হয়ে যায়। কথা শেষ হওয়ার পর মোটামুটি 4:15টার সময় ভারত সরকার জানিয়ে দেয় যে 5টার সময় এমইএর প্রেস কনফারেন্স হবে। 4:35 মিনিটে ডোনাল্ড ট্রাম্প টুইট করলেন। এখন আমি বলতে চাইব, যদি ট্রাম্প সাহেবের কথা মানতে হয় তাহলে পুরো মানুন, কারণ ট্রাম্প সাহেব তো নিউক্লিয়ার অ্যাঙ্গেলও নিয়েও এসেছেন। আর যদি এই কথা মেনে নেওয়া হয় তো যারা বড় বড় এক্সপার্ট রয়েছেন, যেমন টম কুপার রয়েছেন আর জন স্পেন্সার রয়েছেন, ওনারা বলেছেন যে সারগোধার কাছে ওদের নিউক্লিয়ার সাইট রয়েছে, ওটার এন্ট্রি আর এক্সিট পয়েন্ট ড্যামেজ হয়ে গেছে। নিউক্লিয়ার ওয়েপন কোনো শপিং মলের মতো করে তো ওপেন করে রাখা হয় না। ওটা মাটির অনেক নিচে, 10-20 মিটার নিচে, মেবি 30 থেকে 40 মিটার নিচেতে বাংকার বানিয়ে সেটাকে রাখা হয়। আর তার মধ্যে দুটোই পয়েন্ট থাকে, এন্ট্রি আর এক্সিট পয়েন্ট। ইন কেস যদি এটা মনে করা হয়, আমি বলছি না, ইন্টারন্যাশনাল মিডিয়াতে যে ধরনের খবর এসেছে, যদি এই ধরনের লিকেজ হয়ে থাকে বা লিকেজ হওয়ার সম্ভাবনা হয়ে থাকে, কারণ শোনা গিয়েছিল কোনো জাহাজ গেছে। আর এটা বুঝুন, 14 মে আমেরিকা স্টেট ডিপার্টমেন্টের প্রেস কনফারেন্সে এটা জিজ্ঞাসা করা হয়েছিল, যে কোয়েশ্চেন করা হয়েছিল যে আমেরিকার কোনো জাহাজ কি পাকিস্তানে গিয়েছিল লিকেজের খোঁজ করতে। তখন ওরা বলতে পারতো এটা একদম ভুল কথা। ওনারা বলেন যে এই প্রশ্নের উত্তর দেওয়া আমাদের এখতিয়ারে নেই। যদি মেনেও নেওয়া হয় যে বিপদের সম্ভাবনা রয়েছে, আপনি জানেন যে সারগোধা ভারত থেকে কত দূরে? সীমান্ত থেকে মাত্র 177 কিলোমিটার, অর্থাৎ দিল্লি থেকে মথুরার থেকে বেশি দূরত্ব। ভারতের সীমা থেকে সারগোধা কম দূর। তো ইন কেস অফ এনি ইভেন্চুয়ালিটি যা কিছু ঘটতে পারতো, তো এটা কি ছিল তা সুরক্ষা বিশেষজ্ঞদের ওপরই পুরোপুরিভাবে ছেড়ে দেওয়া উচিত। ওটাই বেটার হবে। এখন যদি ট্রাম্প সাহেবের বয়ান মানতে হয় তাহলে পুরো মানুষ তখন তো বলছে না, ওই প্রথমে যেটা বলেছে আর কি। এখন ডোনাল্ড ট্রাম্পও 15 তারিখে বলে দিয়েছেন যে মিডিয়েশন ওয়ার্ড উইথড্র করে নিচ্ছেন। ওনার সোজা বক্তব্য যে আই হ্যাভ নট ডান ইট, আই অনলি হেল্প। আর ট্রাম্প যখন এটা মেনে নিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে কংগ্রেসের নেতা যারা রয়েছেন ওনারা বলছেন যে ট্রেড ডিল দিয়ে ভয় পাইয়ে দিয়েছে, মোদিজিকে ধমকে দিয়েছে। কংগ্রেসের নেতাদের জানা আছে, মাত্র 1.5 বছর আগের কথা, কংগ্রেসের নেতা বিরোধী রাহুল গান্ধী বিদেশে গিয়ে কি বললেন? Why the defenders of democracy, Britain and America, are silent and that they are not interfering in India? মানে সোজাসুজি উনি বলছেন যে আমেরিকার ইংল্যান্ড এখানে এসে হস্তক্ষেপ করুক, আর ওরাই আজ প্রশ্ন তুলছে। কিন্তু ট্রাম্প সাহেব 2024-এ ডোনাল্ড ট্রাম্প when he was running for presidential election মোদিজির ব্যাপারে কি বলেছিলেন? যে মোদিজি মনের দিক থেকে খুব ভালো মানুষ, কিন্তু রাজনীতির দিক থেকে খুবই টাফ। ট্রাম্প এটাও বলেছিলেন যে সাহেব, আমি এটা বলেছি যে কোনো একটা ওনাকে বড্ড বিরক্ত করা দেশ আছে, আর উনি এটাও বলেছিলেন যে ইউ ক্যান গেস হুইচ কান্ট্রি ইট ইজ। আমি চাইলে ওদের বোঝাতে পারি। তো মোদিজি বলেন তার কোনো দরকার নেই, আমরা অনেকবার বুঝিয়েছি আর আগামী দিনেও সম্পূর্ণভাবে বোঝাতে আমরা পারবো। এখন আপনি আসুন। দেখো, যে বয়ান রয়েছে যার উল্লেখ আপনি করলেন, এটা আমি চেক করেছি। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি, এই বয়ান রেকর্ডে অ্যাভেলেবল আছে, যে কেউ দেখে নিতে পারেন। এর মধ্যে মোদিবাবু দেখিয়ে দিচ্ছি সুধাংশুজি, এতে আর কি। হাত कंगन तो आरसी क्या, पढ़ लिखे को फारसी क्या? We have a very good relationship. He's the nicest human being. But we had a couple of occasions where somebody was threatening India. I said, let me help. I'm very good with those people. Let me help. I will do it. I will do it. And I will do anything necessary. We've defeated them for hundreds of years. Wow. He was talking about a certain country. Okay? Yeah. You can probably guess the country. Yeah. Can't fathom which. You know the country. yeah. But I said, whoa, what happened there? What happened?
উনি মোদিজির ব্যাপারে বলেছিলেন, উনি বলেছিলেন যে না না আমি নিজেই সামনে নেব, আপনি চুপ থাকুন। আমি এই জন্যই বলছি। আচ্ছা, ট্রাম্পের আরও একটা বয়ান দেখুন 8ই মেতে। 7ই মে আমরা ওইসব করেছি, 8ই মেতে ট্রাম্পের বয়ান রয়েছে, এখন যে টিট ফর ট্যাট রয়েছে সেটা করে দিয়েছে, এবার থেমে যাওয়া উচিত। খুব গম্ভীর বক্তব্য। টিট ফর ট্যাটের মানেটা কি হলো? নাম্বার 1, ইট ইজ অ্যান অ্যাকসেপ্টেন্স দ্য পেহেলগাঁও ইজ ডান বাই পাকিস্তান। টেট। আর ট্যাটের মানে হলো ইন্ডিয়া উচিত শিক্ষা দিয়েছে, আপনাদের যা করার করেছেন, এবার শান্ত হয়ে যান। এই পয়েন্টটা তো মেনে নিন। না না, এটাও মানবো না আর ওটাও মানবো না। ঠিক আছে, তারপর ট্রাম্প কি বললেন? 1000 বছর ধরে ভারত আর পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে লড়াই রয়েছে, কিন্তু ভাই পাকিস্তান তো 75 বছর আগে তৈরি হয়েছে। এটা তো পাকিস্তানে বলা হয় যে 1000 বছর আগে ছিল। ইভেন কাশ্মীরে ইসলামের সূচনা 1339-এ শাহ মীরের আমলে হয়েছে, ঠিক তো? তার আগে তো ইসলামের কোনো চিহ্নই ছিল না কাশ্মীরে। হ্যাঁ, যারা পাকিস্তানি থিওরি পড়ানোর চেষ্টা করে যে 1000 বছর আগে থেকে ছিল, ঠিক আছে, আমি দর্শকদের জন্য অবগত করার জন্য বলছি, আমরা 2025 সালে রয়েছি। 1000 বছর আগে একটা ঘটনা হয়েছিল যে 1025-এ সোমনাথ ধ্বংস হয়েছিল। আর আফসোসের ব্যাপার হলো, স্বাধীন ভারতে যখন সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণ হলো তখন অনেক লোকের এর বিরুদ্ধে ছিল, আমাদের তৎকালীন প্রধানমন্ত্রীও। আর মজার কথা হলো যে পাকিস্তান এর সঙ্গে নিজেকে জড়িয়ে নেয়, আর মেহমুদ গজনি এটা করেছিল, আর ওরা নিজেদের মিসাইলের নাম গজনি রাখে। তো আপনি বুঝুন, উনি এটা বলছেন যে যখন এর অর্থ ট্রাম্প বুঝতে পারছেন যে এই যে বিষয়টা কতটা গভীর পর্যন্ত রয়েছে। আর এখানে একটু আধটু এই ব্যাপারও রয়েছে যেটা আসিফ মনিরও বলেছে যে 2 নেশন থিওরি ছিল। দেখুন, এটাও বেশ মজার ব্যাপার, তাই না? যখন পাকিস্তানের সেনাপ্রধান বলছে, মানে দোষী নিজে বয়ান দিচ্ছে, তাও দোষ অন্যকে দেওয়ার জন্য এখানে লোকজন বসে রয়েছে। আরে ভাই, যখন অভিযুক্ত স্বীকার করলো আমরা করেছি, তারপর তো কথাই শেষ হয়ে গেল, তাই না? সুধাংশুজি, অভিযোগটা হচ্ছে যে ভারতের বিদেশ মন্ত্রী পাকিস্তানকে আগেই জানিয়ে দিয়েছিল যে আমরা তোমাদের উপর হামলা করতে চলেছি আর জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বংস করতে চলেছি। আর এই কারণে, এটা রাহুল গান্ধীর বয়ান, এই কারণে আমাদের অনেকগুলো প্লেন নষ্ট হয়েছে, ধ্বংস হয়েছে। বারাক ওবামা সাহেব, উনি ওনার বই প্রমিস ল্যান্ডে লিখেছেন, মনে হয় পেজ নাম্বার 41, পরে গিয়ে আবার চেক করে নেবেন, রাহুল গান্ধীর ব্যাপারে। উনি বলেছেন রাহুল গান্ধী এমন একজন ব্যক্তি যিনি নার্ভাস থাকেন, এমন একজন স্টুডেন্ট যে নিজের টিচারকে ইমপ্রেস করার খুব চেষ্টায় থাকেন, ঠিক তো? এটা দেখানোর জন্য চেষ্টা করেন যে উনি অনেক কিছু জানেন, কিন্তু বাস্তবে উনি সেটা জানেনই না। তো আমার মনে হয় এই যে বয়ানটার কথা আপনি বলছেন যে উনি এটা বলার চেষ্টা করেছেন, তো এটা কোথাও না কোথাও ওই ভাবনা থেকে এসেছে বলে আমার মনে হচ্ছে। ওনার এই ব্যাপারে তথ্যের অভাব রয়েছে, আর তথ্যের অভাবে রাহুল গান্ধীও প্রায় এই ধরনের কথাবার্তা বলে থাকেন। এস জয়শঙ্করের ব্যাপারে কংগ্রেসের নেতারা আমি একটা ব্যাপারে স্পষ্ট করে দিতে চাই, বিশ্বাসঘাতক। আমি একটা স্পষ্ট করে বলে দিই। প্রথম কথা, এই বিষয়টা বিদেশ মন্ত্রণালয়ের সমিতিতে বিদেশ সচিবকে দিয়ে বলানো হয়েছে। আর ওই দিন 19শে মে বৈঠক হয়েছিল, আমিও সেখানকার সদস্য। ওই দিন সবচেয়ে বেশি উপস্থিত ছিল, 24 এমপি উপস্থিত ছিল। ওখানে কংগ্রেসের যারা ছিল ওনাকে গিয়ে বলা উচিত ছিল। যেটা হয়েছে, রাত 1:30টার সময় যখন অপারেশন সমাপ্ত হয়েছে, 1:05 মিনিটে শুরু হয়েছে আর 1:27 শেষ হয়েছে, এর 2 মিনিট পর পাকিস্তানকে বলা হয়েছে আমরা এটা করেছি, আপনাদের জঙ্গি ঘাঁটিগুলো ডিস্ট্রয় করে দিয়েছি। আমরা আপনাদের কোনো নাগরিকের বাড়িতে আক্রমণ করিনি, আপনাদের কোনো এনার্জি বা ইনস্টলেশনের উপরে আক্রমণ করিনি, আপনাদের মিলিটারি ইনস্টলেশনের উপরে আক্রমণ করিনি। আমাদের যা করা ছিল আমরা করে দিয়েছি, আপনারা যা করেছিলেন তার জবাব দিয়েছি। এখন যদি এই ব্যাপারটা আগে নিয়ে যেতে চান তাহলে আপনারা এগোতে পারেন, নয়তো আমাদের দিক থেকে মামলা শেষ হয়ে গেছে। ওনারা জবাব দেননি, তারপর দিয়েছিল। কি কারণ জানেন? জয়শঙ্করজি কেন বলেছেন যে আজকের ভারত মোদিজির নেতৃত্বে এমনটাই, ভিতরে ঢুকেও যায়, মেরেও আসে, আর মারার পর বলেও দেয় যে আমি মেরে দেখিয়ে দিয়েছি, লুকিয়ে চুরিয়ে মেরে আসিনি আমি। আমাদের যারা এমপি ডেলিগেশন যাচ্ছেন, তো ভেতরেও ঢোকে, মেরেও আসে, আর সেটা জানিয়েও দেয়, তারপর গোটা বিশ্বকেও জানিয়ে দেয় যে আমরা এই করে দেখিয়েছি। কিন্তু রাহুলজি বেশ অ্যাগ্রেসিভ। উনি বলছেন যে মোদিজির এই রক্ত শুধু ক্যামেরার সামনেই গরম হয়। দেখুন মোদিজি, আমি আপনাকে বলেছি, স্টেপ বাই স্টেপ যেভাবে কাজ করে দেখিয়েছেন, এই যে স্টেটমেন্ট যেটা প্রধানমন্ত্রী যে দিয়েছেন, এর আগে জঙ্গি হামলার ঘটনায় এই ধরনের স্টেটমেন্ট শুধু আমেরিকার রাষ্ট্রপতি দিয়েছেন। মনে করুন 9/11-র পর
জর্জ বুশ বলেছিলেন যে বিশ্বের যেখানেই লুকিয়ে থাকুক না কেন সেখানে গিয়ে খুঁজে মারবো আমরা, আর মোদিজি বলেছেন শুধু পৃথিবী কেন, আকাশে লুকোলেও সেখানে গিয়ে আমরা মারবো, এতে আমাদের সম্মান বজায় থেকেছে। আরো শুনুন, মোদিজি বলেছেন মাথা ঠান্ডা রাখতে আর রক্ত গরম। মাথা ঠান্ডা রাখলে জানেন তার কি প্রভাব পড়ে? এখন দেখুন কি হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিজেই এটা বলেছেন অন রেকর্ড, 9 আর 10 তারিখের মধ্যবর্তী রাত্রে আমার সেনাপ্রধান জেনারেল আসিফ মুনির আমায় রাত 2:30টার সময় জাগায় আর বলেন যে প্রধানমন্ত্রী সাহেব, হিন্দুস্তান আমাদের বেশ কিছু এয়ারবেসে অ্যাটাক করে দিয়েছে আর নূর খান এয়ারবেসেও মিসাইল এসে পড়েছে। এটা ঠান্ডা মাথায় গরম রক্ত দিয়ে করা কাজ। আর প্রধানমন্ত্রী মোদিজি যে স্ট্র্যাটেজির সঙ্গে এই পুরো ব্যাপারটা হ্যান্ডেল করেছেন না, এই চীনের যে মিসাইল প্রস্তুতকারক কোম্পানি রয়েছে না PL-15, ওটা গিয়ে চেক করবেন একবার। ওটার নাম হলো অ্যাভিক্স, অ্যাভিয়েশন কর্পোরেশন অফ চায়না না কি যেন একটা এরকমই, চেংডুতে তার শেয়ার পড়েছে 9%। এবার শুনুন, ওদের যে ওই যে প্লেন রয়েছে J-17, ওই প্রস্তুতকারক সংস্থার শেয়ার পড়েছে 12%। পাকিস্তানের শেয়ার পড়েছে 7 থেকে 8%। শুধু তাই নয়, এরপর যেটা হয়েছে চীনে সবকিছু গভর্নমেন্ট কন্ট্রোলড, তো ওনারা শেয়ার তোলার অনেক চেষ্টা করেছিলেন, তাও ওনাদের ডিফেন্সের যে স্টক রয়েছে 6% পড়ে যায়। আপনি একবার ভাবুন যে কোন স্টাইলে আর কতটা গুরুত্ব দিয়ে কাজ করা উচিত আর কোন উচ্চতায় দেশকে নিয়ে গিয়ে কাজ করা উচিত, সেই ব্যাপারে প্রধানমন্ত্রী মোদিজি অত্যন্ত গুরুত্ব সহকারে কাজ করেছেন। লোক তো এটাও বলছে যে যতগুলো ওয়েপন ইন্ডিয়া তৈরি করেছিল সে সবগুলো টেস্ট। আপনাকে আরো একটা উদাহরণ বলছি, কতটা গুরুত্ব দিয়ে কাজ করেছেন সেটা বলছি। আপনি হয়তো দেখেই থাকবেন যে ওখানে একজনের কি বেশ নাম ছিল, মনে হয় হাফিজ সাইফুল্লাহ, যে 2006 সালে টেররিস্ট ক্যাম্পে CRPF ক্যাম্পে অ্যাটাক করেছিল, এবং আরও অনেক অ্যাটাকে ওর নাম উঠে এসেছিল। ওই RSS হেডকোয়ার্টারেও করেছিল, অজ্ঞাত কোনো ব্যক্তি তাকে মেরে দিয়েছে। এখন দেখুন, যেটা হয় যখন ওখানে সরকারের প্রভাব বেশি হওয়ার বদলে সরকারের ক্ষমতা তলানিতে চলে আসে না, তখন এইরকম কিছু হয়ে থাকে। আমাদের এখানে যারা করেছে অজ্ঞাত লোকগুলো কি আপনারই পার্টির? আমি জানি না কে মেরেছে, আমি বলছি যে কি হয়ে থাকে। আপনাদের মধ্যে যারা উত্তরপ্রদেশে আর মধ্যপ্রদেশে থাকেন, তো বুন্দেলখণ্ডে একটা আলহা গাওয়া হয়, আলহা উদেলের নাম হয়তো শুনেছেন। তো আলহাতে একটা লাইন রয়েছে, বড়ে লড়াইয়া মোহবে ওয়ালে জয়কি মার সহি না যায়, এক কা মারে দুই মর যাবে, তিসর খৌফ খায় মর যায়। তো একবার দেখুন, এই একটা অপারেশন হয়েছে, জৈশে মোহাম্মদ, লস্করে তৈবা ফিনিশ। এখন জানি না কিভাবে মারা গেছে, আমরা কি করে জানবো সেসব? ব্রহ্মসের ব্যাপারে আমি কমেন্ট দেখেছি, পাকিস্তান বলেছে যে মোদিজি আমাদের একটা ব্রহ্মস পাঠিয়ে দিন, কত দাম? উনি বলেছেন ঠিকানা বলে দিন, ফ্রিতে পাঠিয়ে দেবেন। না 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 না, মনে করে দেখুন, জৈশে মোহাম্মদের যে হেডকোয়ার্টার্স আছে ওটার নাম মার্কাজ সুবহান আল্লাহ। তো মোদিজি এমন ব্রহ্মস পাঠালেন যে একটা সময় ছিল ওখান থেকে বসেই জঙ্গি হানা করানো হতো। দিল্লি, মুম্বাই, চণ্ডীগড়, গুয়াহাটি, চেন্নাই, লখনৌ, ফৈজাবাদ, বারাণসী, জয়পুর, সুরাট, নাগপুর, বলুন তো এমন কোন এলাকা আছে যেখানে জঙ্গিয়ানা হয়নি? এখানে জঙ্গিয়ানা হতো আর ওরা ওখানে বসে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এতদিন ধরে বলে এসেছে। আজকে মোদিজি এমন মেরেছে যে ওখানে বসে ইয়া আল্লাহ বলার সময় হয়ে গেছে। জনগণের মধ্যে থেকে কেউ প্রশ্ন করতে চান? হ্যাঁ, পেহেলগাম আতঙ্কের পর যখন ভারত সরকার পিওকের আতঙ্কের ঘাঁটি ধ্বংস করে, তো তখন রাহুল গান্ধী বলেছিলেন যে আমরা ভারত সরকারকে ফুল সাপোর্ট করছি। কিন্তু এমন কি হলো যে রাহুল গান্ধী নিজের মত পাল্টে দিলেন? দেখুন, আমার মনে হয় এটার উত্তর কংগ্রেস পার্টি বা রাহুল গান্ধীজির হয়ে কোনো বক্তা দিতে পারবেন, কারণ কিন্তু এই যে পাল্টি খেয়ে যাওয়াটা কংগ্রেসের পার্টির প্রকৃতির মধ্যেই রয়েছে। আর এমনিতে যে সময়ে ওনাদের শাসন ছিল, ওনাদের তখন ফুল সাপোর্ট করারও দরকার ছিল না, শুধু সেনা যেটা করতে চাইছিল সেই ব্যাপারে শান্ত থাকলেই হতো। বারাক ওবামা ওনার বই প্রমিস ল্যান্ডে লিখেছেন যে 2010-এ মনমোহন সিংজির তথ্য অনুযায়ী 2008-এর পর ভারতীয় সেনা ব্যবস্থা নেওয়ার জন্য তৈরি ছিল, কিন্তু কংগ্রেস সরকার কোনো ব্যবস্থা নিতে দেয়নি, কারণ তাদের মনে হয়েছিল এতে বিকল্প রাষ্ট্রবাদের বাতাবরণ তৈরিতে বিজেপির ফায়দা হবে। আর রাহুল গান্ধী এমন একজন ব্যক্তি যিনি 15 জুলাই 2011-তে বলেন, সন্ত্রাসবাদকে তো কোনোভাবেই আটকানো সম্ভব নয়, ইটস ইম্পসিবল টু স্টপ টেররিজম অ্যাট অল দ্য টাইমস। কিন্তু আপনি দেখুন, মোদিজি সরকার আসার পর গোটা ভারতে যে সন্ত্রাসবাদ হামলা হতো তা শুধু কাশ্মীরের 4 জেলার মধ্যে সীমিত রাখার সাফল্য লাভ করেছেন উনি। এই জন্য আমি বলতে চাইছি যে
প্রধানমন্ত্রী মোদিজির জন্য कांग्रेस पार्टी থেকে বিরোধিতা করো না, যদি সাপোর্ট করার হয় সম্পূর্ণ সাপোর্ট করো। मेरी हिम्मत को सराहो, मेरे हमराही बनो, मैंने एक शम्मा जलाई है हवाओं के खिलाफ। এখন আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকে আদালতে সুধাংশু ত্রিবেদীর সঙ্গে প্রশ্নোত্তরের আরো এক পর্ব। जिससे कोई गलती ना हो भगवान, जिससे गलती हो जाए वो इंसान, जो जानबूझ के गलती करे वो बेईमान, और जो गलती पे गलती करके पिटाई पे पिटाई झेलता रहे वो पाकिस्तान। ওয়েলকাম ব্যাক আপকে আদালতে। আজ আমরা কথা বলছি অপারেশন সিন্দুর নিয়ে। আজ আমরা কথা বলছি সেই সব অভিযোগ নিয়ে যা ভারত সরকারের বিরুদ্ধে এসেছে এবং বিজেপির বিরুদ্ধে এসেছে। আমাদের সঙ্গে রয়েছেন ভারতীয় জনতা পার্টির বক্তা সুধাংশু ত্রিবেদী। আপকে আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে পাকিস্তানের অভিযোগ হলো যে ভারত ধোঁকা দিয়ে আক্রমণ করেছে। বিলাওয়াল ভুট্টো, যিনি ফরেন মিনিস্টার ছিলেন, উনি বলছেন যে রাতের অন্ধকারে কেন মারল? রাতের অন্ধকারে তো চোর এসে মারে। এই জন্য জয়শঙ্করজি বলেছিলেন আমরা চোরের মতো লুকিয়ে নয়, বুক ফুলিয়ে মেরে এসেছি। আর কাকে মেরেছে? কাউকে মারেনি, শুধু জঙ্গিদেরকে মেরেছে। প্রতিরক্ষা মন্ত্রীজি শ্রীনগরে ওনার ভাষণে বলেছিলেন, উনি রামচরিত মানসের সুন্দর কাণ্ড উদ্ধৃত করে বলেছিলেন যে যখন অশোক বাটিকা ধ্বংস হলো আর হনুমানজি রাবণের সামনে এলেন, উনি জিজ্ঞেস করলেন তুমি এরকমটা কেন করলে? উনি বললেন जिन मोहि मारा तिन मोहि मारे, तहि पर बांधे तने तुम्हारे। মানে শুধু তাকেই মেরেছেন যারা ওনাকে মেরেছে, যারা আমাকে মেরেছে আমি তাদের মেরেছি, যারা মারেনি আমি তাদের কিছুই করিনি। এখন আরো একটা কথা বলি, যারা বলেছিলেন না একটু থামলেন কেন, এখন রামায়ণ থেকেই আপনি শিক্ষা নিন। যখন লঙ্কা জ্বালিয়ে এলেন হনুমানজি আর অশোক বাটিকা তছনছ করে দিলেন, তখন হনুমানজির মধ্যেই শক্তি ছিল যাতে তিনি একাই সব করে ফেলতে পারতেন। আর এটা সত্যিও বটে। যখন উনি সীতাজির সামনে যান আর বলেন যে ব্যাস আর 1 মাসের মধ্যে আপনাকে নিয়ে যাব, তখন তাকে বলেন যে আরে এই রাক্ষসটা তো খুবই শক্তিশালী, এই বানররা তো সবই তোমাদেরই মতো, কথা আছে है सुत कपि सब तुमहि समाना, जातु धाद अति भट बलवाना, मोरे हृदय परम संदेहा। তখন হনুমানজি কি করলেন? सुनि कपि प्रकट कीन निज देहा। তারপর ওই দেহে কি দেখালেন? कनक भूधरा कार शरीरा, समर भयंकर अति बलबीरा। প্রথমে দেখিয়ে দিলেন, তারপর শেষ বাক্য কি বলেছিলেন জানেন? अबहि मां तुम्हें जायूं लेवाई, এখনই নিয়ে যেতে পারি লঙ্কা তছনছ করে দিয়ে। प्रभु आयस नहीं राम दोहाई। এতে আমাদের প্রভুর, আমাদের সেনার সুনাম বাড়বে না কিন্তু। তো আমি এখনই সবকিছু করতে পারতাম, কিন্তু আমায় সুনাম অর্জন করতে হবে, বিজয় লাভও করতে হবে। আর মোদিজি ঠান্ডা মাথায় কাজটা করেছেন। দেখুন, আপনারা সবাই হয়তো শুনেছেন যে সিন্ধে, পাকিস্তানের সিন্ধে, হয়তো কাল পরশুর কথা, ওখানকার যে হোম মিনিস্টারের বাড়ি জ্বালিয়ে দিয়েছে, ওখানকার মিলিটারি কনভয় থামিয়ে দেওয়া হয়েছে। ভিডিও অ্যাভেলেবেল রয়েছে। ওরা বলছে যে আমরা শত্রুর সঙ্গে লড়তে যাচ্ছি, আর ওরা বলছে শত্রু তো তোমরা। ওইখানে এরকম স্লোগান উঠছে, কাল তৈরি হয়েছিল বাংলাদেশ, আজ তৈরি হবে সিন্ধু দেশ। কেন? তার কারণটা কি জানেন? এই যে জল আটকানো হয়েছে, জল আটকানোর ফলে কি হয়েছে, এতে একটা টেকনিক্যাল ব্যাপার রয়েছে। লোক বলে সাহেব ড্যাম তো তৈরি হয়নি। ঠিকই, ড্যাম তৈরি হয়নি। আমাদের ইন্ডাস্ট্রি টিটিতে একটা কাজ করা হয়েছে যে হাইড্রোলজিক্যাল ডেটা দেওয়া বন্ধ করা হয়েছে। মানে কতটা জল আছে, আরে আজব ব্যাপার, আমরা কেন বলবো? আমাদের এখানে কত জল আছে, তাই না? তো কখনো 55 মেট্রিক হয়ে যায়, আবার কখনো 9তে নেমে যায়। তো এখন কি হচ্ছে, জল একটু কম হচ্ছে। তো পাকিস্তানের পাঞ্জাবে একটা খাল তৈরি হচ্ছে, যার ফলে সিন্ধে আরও জল কমে যাচ্ছে, ফলে সিন্ধে রিয়াকশনও হয়ে যাচ্ছে। আমাদের জল আরও কেটে নিচ্ছ, এমনিতেই জল কমে গেছে তার উপর। তো একেই বলে মাথা খাটিয়ে কাজটা করা। আর সেই জন্য আমি একটা পংক্তি বলবো कि दरिया का सारा नशा उतरता चला गया। মোদিজি করেছেন, জল কমে যাচ্ছে না? दरिया का सारा नशा उतरता चला गया, तुम मुझको डुबाता रहा और मैं उभरता चला गया। আর পাকিস্তানের সেনার জন্য আর একটা লাইন রয়েছে, वो पैर भी तो झूठ की करता चला गया, बस उसका चेहरा उतरता चला गया। সুধাংশুজি, পাকিস্তানের সেনা তো এটা বলছে, ওদের প্রবক্তা এটা বলছে যে তোমরা আমাদের জল আটকেছো, আমি তোমাদের নিঃশ্বাস বন্ধ করে দেব। আর এই দেখুন, এটা তো হাফিজ সঈদ বলেছেন। মানে দেখুন, কোনো পার্থক্য নেই। যারা পাকিস্তানের সেনা বক্তা, ওনার যে নাম আহমদ শরীফ, আর উনি এতটা ভদ্র যে ওনার যে বাবা বালিদ,
উনি ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল ঘোষিত ডেজিগনেটেড টেররিস্ট। কারণ 2000 সালে উনি ওসামা বিন লাদেনকে নিউক্লিয়ার টেকনোলজি দেওয়ার চেষ্টা করেছিলেন। এবার একবার ভাবুন, এই যে পাকিস্তানি উর্দি, এর মধ্যেই কতজন সন্ত্রাসবাদী রয়েছে আপনি ভেবে দেখুন। আমি আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চলেছি। একটা বই আছে নিউক্লিয়ার জিহাদিস্ট, যিনি আমেরিকার অ্যাসিস্ট্যান্ট ডিফেন্স সেক্রেটারি, ওনার নাম ছিল ডাগলাস ফ্রায়েন্স, FRANTZ, আর ক্যাথরিন কলিন্স, এই দুজনে বই লিখেছিলেন। এই বইটা 2007 সালে লেখা হয়েছিল। এর চ্যাপ্টার নাম্বার 5, পেজ নাম্বার 40। এর উপর পুরো চ্যাপ্টারটাই হলো পাকিস্তান পাইপলাইন, যে কিভাবে পাকিস্তান থেকে হচ্ছে। তো ওখানকার সেনার ব্যাপারে যে পরিস্থিতি রয়েছে আমি অন দ্য লাইটার নোটে বলে দিচ্ছি। जिससे कोई गलती ना हो भगवान, जिससे गलती हो जाए वो इंसान, जो जानबूझ के गलती करे वो बेईमान, और जो गलती पे गलती करके पिटाई पे पिटाई झेलता रहे वो पाकिस्तान। কিন্তু সুধাংশুজি, ওরা তো বেশ প্রোপাগান্ডা করছে। অনেক ভিডিও স্কাই নিউজে, বিশ্বের বড় বড় চ্যানেলেও ভিডিও দেখিয়েছে যে ওরা কিভাবে ভারতের এয়ারবেস গুলো ডিস্ট্রয় করেছে, কিভাবে ওদের মিসাইল শীর্ষা পর্যন্ত এসে গেছে। এ ব্যাপারে দুটো কথা আছে। ওদের কেমন বড় প্রোপাগান্ডা সিস্টেম দেখুন। ওরা বলল ভারতের একজন উইমেন এয়ারফোর্স পাইলটকে অ্যারেস্ট করে নিয়েছে। পিটিভি বলল সোর্স ইজ স্কাই নিউজ, স্কাই নিউজ বলল সোর্স ইজ পিটিভি নিউজ। আর শেষে যখন পাকিস্তানের আর্মি প্রেস কনফারেন্সে ডাকা হলো, সেখানে বলা হলো না এরকম কিছু ঘটেনি। দুঃখের কথা, পাকিস্তানি মিডিয়ায় ভারতের কিছু নেতা রয়েছে, যারা কিছু ইউটিউবার রয়েছে, কিছু সোকল্ড ইনফ্লুয়েন্সের বক্তব্য কোট করা হয়েছে, সেখানে শিরোনাম বানিয়ে দিয়েছে, পাকিস্তানের সংসদে কোট করা হয়েছে। পাকিস্তানের মিলিটারির ব্রিফিংয়ে ওদের রেফারেন্স দেওয়া হচ্ছে। পাকিস্তান যে ভারতের বিরুদ্ধে ডজিয়ার দিয়েছিল, তাতে বিরোধী নেতা রাহুল গান্ধীর বয়ান কোট করেছে। ওরা রাহুল গান্ধীকে কোট করে বলেছে যে দেখো, আমরা হিন্দুস্তানের 5টা এয়ারফোর্সের প্লেন ধ্বংস করেছি। আপনারা হয়তো শুনেছেন না, একটা ওয়ার্ড আছে তিসমার খাঁ। ওই তিসমার খানের কাহিনী কখনো শুনেছেন? তিসমার খাঁ মনে করা হয় যে একজন জনাব ছিলেন, তিসমার খাঁ একসঙ্গে 30 জন লোককে মেরে দিয়েছিল। তাও একইবারে, তাই না? একসঙ্গে 30 জনকে লোককে মেরে দিল, কিন্তু ওই 30 জন কে ছিল না, আরে 30টা মাছি মেরে দিয়েছিল একবারে, তাই তিসমার খান বলা হয়। তো আমার মনে হয় পাকিস্তানের যেটা ক্লেম, আমি ফ্যাকচুয়াল কথা বলছি, একটা নিউ ইয়র্ক টাইমসের কাগজে তার আমাদের পক্ষে কিছু লেখে না। আজ অবধি ওদের বেশিরভাগ যে রাইটিং রয়েছে, রাইজ আপ রয়েছে, সব আমাদের এগেনস্টে। 14ই মে নিউ ইয়র্ক টাইমসে আপনি একবার দেখে নেবেন, সেখানে পরিষ্কার লেখা রয়েছে যে ভারত যে ড্যামেজ করেছে, দাবি করেছে, সেটা স্যাটেলাইট পিকচারে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। আর পাকিস্তান যে ক্লেম করেছে আদমপুর এয়ারবেস উড়িয়ে দিয়েছে, আমাদের প্রধানমন্ত্রী গিয়ে দেখেলেন যে ওরা বলছিল A400 উড়িয়ে দিয়েছে, এই উড়িয়ে দিয়েছে, ওই উড়িয়ে দিয়ে, সমস্ত কিছুই কিন্তু ইনট্যাক্ট রয়েছে। যারা নিউট্রাল অবজারভার রয়েছেন ওনারা বলেছেন। কিন্তু কি আর বলা যাবে, এখন পাকিস্তানের এই বিভ্রান্তি ছড়ানোর অভ্যেস তো সবসময় রয়েছে। ভারতের বেশিরভাগ মানুষের মুখেই নিশ্চয়ই গানটা শুনেছেন, आओ बच्चों तुम्हें दिखाएं झांकी हिंदुस्तान की, इस मिट्टी से तिलक करो ये धरती है बलिदान की। এটা 1954-এর ফিল্ম জাগৃতি। এটাকে নকল করে 1955-এ পাকিস্তানে ফিল্ম তৈরি হলো বেদারি, যেখানে হুবহু এই শব্দ ব্যবহার করে একটা গান তৈরি করা হয়। आओ बच्चों सैर कराएं तुमको पाकिस्तान की, जिसकी खातिर हमने दी कुर्बानी लाखों जान की। এখন গিয়ে চেক করবেন পাকিস্তানি ওটার প্যারোডি তৈরি হয়েছে। ওরা গায়, आओ बच्चों सैर कराएं तुमको पाकिस्तान की, यहाँ तो क्लाशनिकोव भी मिलती है अब कीमत में नान की। আর তারপর গায়, आओ बच्चों सैर कराएं तुमको पाकिस्तान की, ना बिजली ना पानी है और ना हिफाजत जान की। সুধাংশুজি, কংগ্রেসের এক নেতা বিজয় ওয়াটেটিদার, মহারাষ্ট্রের MLA, উনি বলেছেন যে পাকিস্তান তো মাত্র 15 হাজার টাকার ড্রোন পাঠিয়েছে, ওগুলোকে মারার জন্য আমরা 15-20 লাখ টাকার মিসাইল নষ্ট করে ফেলেছি। এমন ফালতু খরচা। এমনিতেই কংগ্রেসের নেতা কি করে জানলো যে কোন মিসাইল কিসের জন্য লঞ্চ করা হয়েছিল? এটাই তো বড় অদ্ভুত ব্যাপার। এগুলো আমাকে বারবার ভাবিয়ে তোলে। এই নেতাদের সঙ্গে কি হয় জানেন তো? দেখুন, এরা এত, যেমনটা আপনি ধরুন যে যখন কোভিড দ্বিতীয়বার আসার কথা হচ্ছে, ভাইরাস যেটা রয়েছে ওটা কিন্তু মিউটেট হয়, ও নিজের জিওনোম সিকোয়েন্স বদলায়। এদের মিউটেশন তো আরো অদ্ভুত ধরনের, তাই না? দেখুন, যখন রাফেল আসার সময় হলো এরা অ্যারোনটিক্সের এক্সপার্ট হয়ে যায়। যখন কোভিডের ভ্যাকসিন আসার সময় হলো এরা মাইক্রোবায়োলজির এক্সপার্ট হয়ে যায়। যখন লঞ্চ হলো ওরা বললো এত তাড়াতাড়ি তো হতেই পারে না, তো ওরা তখন স্ট্যাটিস্টিক এক্সপার্ট হয়ে গেলেন। আর যখন রাম মন্দিরের উদ্বোধন হলো মুহূর্তের এক্সপার্ট হয়ে গেলেন ওনারা। এরাই আবার ব্যালিস্টিকের এক্সপার্ট হয়ে যাচ্ছেন। তো আমার মনে হয় আমি এদেরকে বলবো, এমনিতে আমি বলে দিচ্ছি যে
সেনার কিছু দায়িত্ববান আধিকারিক এই বিষয়ের উপরে ফ্যাকচুয়াল তথ্য দিয়েই দিয়েছেন। ওনারা বলেছেন ছোটখাটো ড্রোন এলে সেগুলো গান দিয়ে মেরে নামানো হয়েছে, যেগুলো তার থেকে বড় ছিল তাদের আকাশ তীর দিয়ে মারা হয়েছে। সব জিনিসকে মারার জন্য, মশাকে মারার জন্য কামান তো দাগা হয় না, তাই না? আমাদের সেনা সমস্ত দিক খেয়াল রেখেছেন, আর যে প্রফেশনালিজমের সঙ্গে ভারতের সেনা কাজ করেছে। তবে একটা ব্যাপার আমি খুব দুঃখের সঙ্গে বলবো যে একটা অ্যাঙ্গেল থেকে পাকিস্তান আমাদের থেকে অনেকটাই স্ট্রং। আপনি হয়তো বলবেন সেটা কি? পাকিস্তানে ওখানকার সেনার অপারেশন নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি, না কোনো ইউটিউবার, না কোনো ইনফ্লুয়েন্সার, না কোনো নেতা। এখানে অনেক প্রশ্ন উঠছে, ব্যাস শুধু এই জিনিসটা বোঝার দরকার রয়েছে যে, আর এই জন্য সততার সঙ্গে প্রধানমন্ত্রী যে চেষ্টা করেছেন, 7টা ডেলিগেশন পাঠানো হয়েছে যাতে গোটা বিশ্বের এটা মনে হয় যে ভারত একত্রিত রয়েছে। আর আপনি যে বললেন পাকিস্তান আমাদের বয়ান ব্যবহার করে, এটা তো কংগ্রেসের যখন সরকার ছিল তখনও ব্যবহার করত। আর এটা আমি ফ্যাক্টের সঙ্গে বলছি, সমঝোতা এক্সপ্রেস পাকিস্তান করিয়েছিল। আর এই কথাটা FBI আর আমেরিকান এজেন্সি ইনভেস্টিগেশনেও এসেছে। প্রথমে আইবিও বলেছিল এটা পাকিস্তানি করিয়েছে, হঠাৎ আপনি ইউটার্ন নিয়ে নিলেন আর হিন্দু টেররের প্রসঙ্গ তুলে আনলেন, পাকিস্তান কোর্ট করতে শুরু করে দিল। দেখুন, ভারত আমাদের বলছে যে এরা এইসব করছে। এবার বলুন 26/11 মাসুদ আজহার করালো তো, আর এদের নেতা বয়ান দিতে শুরু করলো 26/11 RSS কনস্পিরেসি। আজিজ বার্নি এই নিয়ে বই লিখে ফেললেন, সেটার উদ্বোধন হয়ে গেল। পাকিস্তান বলতে শুরু করলো এই দেখুন। প্রবলেমটা হলো যে পাকিস্তানকে কভার ফায়ার সরকার থেকেও দিচ্ছে, আর পাকিস্তানকে কভার ফায়ার বিরোধী হয়েও তো দিচ্ছে। আমি নম্রভাবে বলবো যে শেখার হলে আমাদের থেকে শিখুন। 62 সালের যুদ্ধে জওহরলাল নেহরুজি সরকারকে একভাবে সমর্থন দেওয়া হয়েছিল, শুধু জনসংঘ নয়, তখন আমাদের নাম জনসংঘ ছিল, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সমর্থন দিয়েছিল, যাতে 26 জানুয়ারি 1963 সালে উনি গণতন্ত্র দিবসের প্যারেডে ইনভাইট জানান। 1965 সালের যুদ্ধে জনসংঘ ছিল না, লাল বাহাদুর শাস্ত্রীজি অল পার্টি মিটিংয়ে দ্বিতীয় সরসংঘচালক গুরু বোলবরকে ডাকেন। 1971 সালের যুদ্ধে, যে যুদ্ধে অটলজি ইন্দিরাজি সমর্থন করেছিলেন, তো গোটা আজও কংগ্রেসীরা কোট করে থাকে সেটা। 1995-তে জেনেভাতে, যে সময় পাকিস্তান আমাদের বিরুদ্ধে প্রস্তাব আনতে চলেছিল, বিরোধী নেতা হিসেবে অটলজি নরসিমহা রাও আর সরকারের সমর্থন করে গিয়েছিলেন, আর নরসিমহা রাও সরকারকে পুরো ক্রেডিটটাও দিয়েছিলেন। দেশে ফিরে যা লড়াই করা সেটা করেন। 2013 সালে যখন নওয়াজ শরীফ মনমোহনজির সম্পর্কে আপত্তিজনক শব্দ বলেন, মোদিজি চিফ মিনিস্টার হয়েও বলেছিলেন যে ও আমাদের 125 কোটি দেশবাসীর ব্যাপারে কথা বলার কে। কখনো কখনো কি হয় জানেন, আপনার অনুষ্ঠানের কথাই আমি বলছি, তো আপকি আদালতে অটলজির যে এপিসোডটা ছিল ওটা দেখবেন যে ওতে রজতজি ওনাকে জিজ্ঞাসা করেছিলেন 71-এর লড়াইয়ে দুর্গা বলেছিলেন ইন্দিরাজিকে, তো সেখানে অটলজি বলেন যে আমি সমর্থন করেছিলাম, তবে আমি দুর্গা বলিনি, কিন্তু সেটা খবরের কাগজে ছেপে যায়। তারপর উনি বলেন ইন্দিরাজির সবচেয়ে অথেন্টিক জীবনী প্রফুল্ল জয়কারজি লিখেছিলেন। বলেন উনি আমার কাছে আসেন, আমি বলি আমি এমনটা বলিনি। তখন উনি ওই সময়কার সমস্ত আর্কাইভ, প্রসিডিং অফ পার্লামেন্ট, খবরের কাগজের খুঁজে দেখেন, কোথাও পাওয়া যায়নি। তখন অটলজি বেশ মজা করে বলেন আমি সমর্থন করেছিলাম, আমি বলিনি, কিন্তু কি করব, দুর্গা পিছুই ছাড়ছে না আমার। জনগণের মধ্যে থেকে দু একটা প্রশ্ন। হ্যাঁ, পাকিস্তান যদি আবার কিছু করে বা কোনো জঙ্গি পাঠায়, তাহলে ভারত এবার কি করবে? প্রধানমন্ত্রী মোদিজি স্পষ্ট করে দিয়েছেন, এবার আমাদের ডক্টরিন হয়ে গেছে যে এনি টেররিস্ট অ্যাক্ট উইল বি কনসিডার্ড অ্যাক্ট অফ ওয়ার। এবার কি করবে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, কারণ 3বার আমরা এক স্টেপ করে এগিয়েছি। এখন আমরা পাকিস্তানকে সেই জায়গায় পৌঁছে দিয়েছি যে আপনার একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখুন, পাকিস্তানের আভ্যন্তরীণ অবস্থা দেখুন একবার। ওখানে সিন্ধের মধ্যে কি হচ্ছে, বালুচিস্তানে কি হচ্ছে, খাইবার পাখতুনাতে কি হচ্ছে। আর আপনারা সবচেয়ে মজার বিষয়টা দেখুন, জানেন কি, আর্মি চিফ কি বলেছে সেটা তো আলাদা ব্যাপার। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ 2 দিন আগে বয়ান দিয়েছে যে খাইবার পাখতুনখাতে যে তেহরিকে তালিবান রয়েছে, আজ অব্দি তারা বলে এসেছেন দিস ইজ দ্য প্রক্সি অফ আফগানিস্তান, আজ উনি বলছেন দিস ইজ দ্য প্রক্সি অফ ইন্ডিয়া। মানে ওরা তেহরিকে তালিবানরা যে বলে পাকিস্তানে শরিয়া লাগু আছে, কিন্তু এটা পিওর ইসলাম নয়, কট্টর হতে হবে তখন, যেমন মহিলাদের বাইরে বেরোনো উচিত নয় ইত্যাদি ইত্যাদি, ওই ধরনের কথা আর কি। ওরা বলছে এখন ওদেরকে আমাদের সঙ্গে জোড়ার চেষ্টা করছে। এতে একটা ব্যাপার তো পরিষ্কার হয়ে গেল, 2 নেশন থিওরি যেটা 15ই এপ্রিলে ফলাও করে আসিফ মুনির সাহেব দেখাচ্ছিলেন, সেটা কিন্তু বেলুনের মতন উড়ে গেল। ভাই ওখানে কে লড়াই করছে? আফগানিস্তানে, বালুচিস্তানে কে লড়ছে? ওরা মুসলিম নয় নাকি? সিন্ধুতে যারা লড়াই করছে মুসলিম নয় ওরা? খাইবার পাখতুনখাওয়াতে কি মুসলিম নেই বলছেন তাহলে? ফাটাতে ফেডারেল অ্যাডমিনিস্ট্রেশন যে ট্রাইবাল এরিয়াতে যারা লড়ছে তারা কি মুসলিম নয় বলছেন? পিওকেতে ওনাদের বিরুদ্ধে যে চলছে, আর বাংলাদেশ কি ছিল, মুসলিম ছিল না নাকি? এই জন্য আরেকটা কথা বুঝুন,
জানেন কি পাকিস্তানের পরিস্থিতি কি হয়ে গেছে এখন? এদেরকে বলেছিল যে এসো একসঙ্গে মিলে থাকবো, 2 নেশনস থিওরি, সমস্ত মুসলিম একসঙ্গে থাকবো। এই সময় পাকিস্তানের জনগণকে দেখে আমার কি মনে হচ্ছে জানেন তো? একটা সহানুভূতি জেগেছে আমার। পাকিস্তানের সেনারা সবকিছু এমন বন্দি করে ফেলেছে যে যেন कैद में है बुलबुल सैयाद मुस्कुराए रहा भी न जाए चुप रहा भी न जाए। কিন্তু ওদের যে জনগণ যে ছিল, মানে বালুচিস্তানের মানুষ, সিন্ধের মানুষ আর অন্যান্য প্রদেশের যে মানুষ, তাদের মনে পাকিস্তানের অবস্থা কি হয়েছে একবার ভেবে দেখুন। একটা পুরনো গান আছে, মনে আছে কি? रहते थे कभी जिनके दिल में हम जान से भी प्यारों की तरह बैठे हैं उन्हीं के कूचे में पर आज गुनहगारों की तरह। কিন্তু যারা আগে রয়েছে আমরা তাদের সেই জায়গায় ধীরে ধীরে নিয়ে যাচ্ছি। তারা তখন বলবেন যে कि स्वरूप धरे जीने के लिए बैठे हैं हजारों जहर पिए ठोकर न लगाना हम खुद हैं गिरती हुई दीवारों की तरह। সুধাংশুজি, ফিউচারের জন্য মোদিজি বলেছেন, উনি বলেছেন যে রাতের অন্ধকারে যখন আমরা সূর্য ওঠাই তখন শত্রু দেখতে পায় যে ভারত মাতা কি যায়। 15ই অগস্ট 2016-তে মনে হয় প্রধানমন্ত্রীজি বালুচিস্তানের বিষয়ে তুলেছিলেন। ওই দিন রাত্রে এক ইংরেজি চ্যানেলে একটা টিভি ডিবেট হচ্ছিল। তো বালুচিস্তানের প্রতিনিধি রূপে ওয়াশিংটন ডিসি থেকে আহমদ মুফতি খান বসেছিলেন, আর পাকিস্তানের তরফ থেকে জেনারেল শফকত শহীদ। এখন সেখানে এই যে আপনি যেটা বললেন যে সেটা কানেক্ট হবে, তো উনি বললেন যে বালুচ নেতা এই যে এই গোটা এলাকায় দেয়ার আর কান্ট্রিজ উইচ আর হ্যাভিং এথনিসিটি অ্যান্ড আইডেন্টিটি, লাইক উজবেকিস্তান ইজ হ্যাভিং উজবেক আইডেন্টিটি, কাজাকিস্তান ইজ হ্যাভিং কাজাক আইডেন্টিটি, অ্যান্ড আফগানিস্তান ইজ হ্যাভিং আফগান আইডেন্টিটি, অ্যান্ড there is only one fake country in this region which is Pakistan. তো কি হলো, পাকিস্তানের যে প্রতিনিধি বসেছিলেন উনি বললেন যে হোয়াট ইউ আর টকিং অ্যাবাউট, আর ইউ নট পাকিস্তানি? তখন বালুচ নেতা বললেন যে আই অ্যাম বালুচ, আই এম নট পাকিস্তানি। এবার শুনুন তারপর জেনারেল শফকত শহীদ কি বলেছে। উনি বলেছেন যে ইফ ইউ আর নট পাকিস্তানি আর ইউ হিন্দুস্তানি দেন হোয়াট ইজ ইউর আইডেন্টিটি। এবার মজার কথাটা শুনুন, আহমদ মুফতি খান বলেন যে উই আর বালুচ, উই আর নট পাকিস্তানি। তারপর হিন্দিতে উনি বলেন যে আমাদের আইডেন্টিটি হলো যে আমরা হিংলাজ মাতার সন্তান। এবার শুনুন, এরপরে পাকিস্তানের ব্যক্তি বলছে যে ইংলিশ চ্যানেলে হিন্দি শুরু করে দিল সে, তারপর তুতুকারিও শুরু করে দিল সে। ওকে বলেন আবে শোন, হিংলাজ মাতাকে ভারত মাতা কেন বলে দিচ্ছিস না তুই? এবার শুনুন, এরপর আহমদ মুফতি খান বলেন যে এবার এটা আমি আবার রিপিট করছি যে আমরা বালুচ, আমরা পাকিস্তানি নই, আমরা হিংলাজ মাতার সন্তান, আর আমার এটা বলতে কোনো সংকোচ বিরোধ নেই যে ভারত মাতা কি জয়। আর তারপর তো ওনার টেম্পার লুজ হয়ে যায় আর বলতে থাকেন যে এই হলো মোদির লোক, এই সব তখন বলতে থাকে। এই যে আপনি ভারত মাতা জয়টা বললেন না, এটার গুরুত্ব খুবই গভীর ভাব। আর জানেন এই ভাব কোথা থেকে আসে? প্রধানমন্ত্রীজি কর্ণী মাতার মন্দিরে গেলেন কিছুদিন আগে বিকানেরের কাছে। কর্ণী মাতার মন্দির জানেন তো, খুবাই বিখ্যা মন্দির, যেখানে প্রচুর ইঁদুর থাকে। ভারত কিভাবে জুড়ে যায় একবার বুঝুন। ভারত মাতার ভাব কোথা থেকে আসে ভাবুন। যখন কর্ণী মাতার মন্দিরে গিয়ে শ্রদ্ধার সঙ্গে আপনার মাথা ঝোঁকান, তখন বৈষ্ণব দেবীর সঙ্গে আপনার শ্রদ্ধা জুড়ে যায়, পূর্বে কামাখ্যা দেবীর সঙ্গে শ্রদ্ধা জুড়ে যায়, মধ্যতে বিন্ধ্যবাসিনীজির সঙ্গে জুড়ে যায়, পশ্চিমে মুম্বা দেবীর সঙ্গে জুড়ে যায়, দক্ষিণে কন্যাকুমারীর সঙ্গেও জুড়ে যায়, আর গোটা রাষ্ট্র আপনার সামনে একত্রিত হয়ে যায়, আর ঢাকার ঢাকেশ্বরীর সঙ্গেও জুড়ে যায়, বালুচিস্তানের হিংলাজ মাতার সঙ্গেও জুড়ে যায়। তখন যে এলাকাতে থাকুক না কেন গোটা ভারত একত্র হয়ে আপনার সামনে তখন চলে আসে। এই জন্য যার ভারত মাতার অর্থ জানা নেই, এই ভারত একটা জীবন্ত রাষ্ট্র, তাকে না ছোট করা যায় না ভাগ করা যায়। ইটস নট আ পার্ট অফ ল্যান্ড। ল্যান্ড যেখানেই চলে যাক না কেন সেটা আমাদের কনসিয়াসের অংশ। আর এটাকে বলুক বা না বলুক, এটাই বাস্তব, এটা এই রকমই। আমি একটা প্রশ্ন করতে চাই, নানকানা সাহেব আর কর্তারপুর সাহেব আজ পাকিস্তানে রয়েছে ফিজিক্যালি, কিন্তু ওগুলো ভারতের ইতিহাস আর সংস্কৃতির অঙ্গ নাকি পাকিস্তানের? ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের মেজর এরিয়া ওখানে রয়েছে, এটা ওদের অংশ নাকি আমাদের অংশ? আর সেই সঙ্গে আমাদের জাতীয় সঙ্গীতে পাঞ্জাব, সিন্ধু, গুজরাট আর মারাঠা রয়েছে। সিন্ধু ভ্যালি ওখানে হোক না কেন, সেটা ভারতের চেতনার অংশ। এই জন্য ভারত আর ভারত মাতাকে বোঝার ক্ষমতা ওদের মধ্যে নেই। এখন লোক তো জানতে চাইছে এই বলুচিস্তান কবে আলাদা হবে। দেখুন, সময় এলেই সবকিছু ঠিক হয়ে যাবে, হবে অবশ্যই। ওখানকার বালুচিস্তানের মানুষ এটা বলছেন, আমি কিন্তু বলছি না। कि सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कितना बाजुए कातिल में है, और आगे वक्त आने पर बता देंगे तुझे आसमां
हम अभी से क्या बता दें जो हमारे दिल में है। এমনিতে আমি একটা টেকনিক্যাল কথা বলতে চাইবো। আজ ভারত এই পরিস্থিতিতে কেন রয়েছে? মোদিজি 10 বছরে ভারতকে যে পজিশনে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছেন, আপনি সেই পয়েন্টটাকে একবার বুঝুন। 10 বছর আগে আমরা ডিফেন্স প্রোডাকশনে খুবই কম ছিলাম। আজ 1,27,000 কোটির ডিফেন্স প্রোডাকশন। একটা ছোট্ট কথা, এমন নয় যে আমাদের সায়েন্টিস্ট আর ইঞ্জিনিয়ারের দম নেই। আমরা মিসাইল তো ওই জামানাতেও বানিয়েছি, কংগ্রেসের আমলে। আমরা স্যাটেলাইটও বানিয়েছি। তা একবার ভাবুন, মিসাইল বানাতে পারা দেশ যে অ্যাসল্ট রাইফেল বানাতে পারতো না, এমনটা হতে পারে কখনো? ক্ষমতা ছিল আমাদের কাছে। স্যাটেলাইট বানাতে পারা দেশ ফাইটার প্লেন বানাতে পারবে না? মোদিজি ডিফেন্স প্রোডাকশনকে যে সীমা পর্যন্ত নিয়ে গিয়ে শুরু করেছেন না, তো আজ আপনি দেখুন আমাদের এখানে অ্যাসল্ট রাইফেলও তৈরি হচ্ছে, সমস্ত জিনিস তৈরি হচ্ছে। আজ 80% ক্ষেত্রে আত্মনির্ভর। আর এই কারণে, আর আপনি একবার দেখুন মানুষ যে ডিপ্লোমেসির কথা বলে না, আমরা রাশিয়া থেকে S-400ও পেয়েছি, যেহেতু আমরা কোয়াডের মেম্বার হওয়ায় S-400 পেয়েছি। আর S-400 পাওয়ার জন্য আমেরিকার তরফ থেকে হুমকি ছিল নিষেধাজ্ঞা চাপানোর। হুমকি ছাড়ুন, ওরা নিষেধাজ্ঞা লাগায়ও নি, আমাদের প্রিডেটেড ড্রোনও দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে। আমাদের প্যাক্ট হয়ে যায় ওনাদের সাথে, যেটা নাটো কান্ট্রির বাইরে কারোর সাথে ছিল না। আর আপনি দেখুন 2020-তে গালওয়ানের পর প্রতিরক্ষা মন্ত্রী এমার্জেন্সি প্রকিউরমেন্টের প্রস্তুতিও শুরু করে দেন। ওই সময়তেই সরকার সিদ্ধান্ত নিয়ে নেয় যে আজ ভারত যে ব্যাপারে আত্মনির্ভর। এবং আরেকটা কথা বুঝুন, যখন যুদ্ধ হয় অনেক সিকিউরিটি দরকার পড়ে, এনার্জি সিকিউরিটি। আমাদের সবচেয়ে বেশি ফরেন থেকে কোন জিনিস নির্ভরতা রয়েছে? অয়েল। আজ আপনি বলুন অলমোস্ট 100% ইলেকট্রিফিকেশন অফ রেলওয়েজ হয়েই গেছে এখন, তো অয়েলের ডিপেন্ডেন্সি কম হয়ে গেছে। পেট্রোল, যে ইথেনল, যেটা আমরা 20% কাছাকাছি করিয়ে ফেলেছি, 20% ডিপেন্ডেন্সি কম হয়ে গেছে। ইলেকট্রিক ভেহিকেলে জোর দেওয়া হচ্ছে, তো আমাদের ডিপেন্ডেন্সি কম হয়ে যাচ্ছে। যে অয়েল রয়েছে আমাদের, কারণ ফাইটার প্লেন ইলেকট্রিক দিয়ে চলবে না, তাই না? সাঁজোয়া গাড়ি ইলেকট্রিকতে চলবে না, সেখানে কার চলতে পারে? ভাবুন কত দূরদৃষ্টি ছিল মোদিবাবুর, যে যদি সবকিছু আগে থেকে বানিয়ে না রাখতেন আর দেশের সঙ্গে উনি এরকম একটা সম্পর্ক তৈরি করে না রাখতেন। তো আমি আবারও জানতে চাইবো যে যারা S-400-এর বিরোধিতা করেছিলেন, আমাদের বলেছিলেন যে রাশিয়া ইউক্রেনের লড়াইয়ে কোনো খোলাখুলি ইউক্রেনের সঙ্গ দেয়নি, তো আজ বলুন আমাদের 2/3 যে ডিফেন্সের ইকুইপমেন্টস রয়েছে তার কানেকশন রুশের সঙ্গে রয়েছে। আজ আমাদের কাছে কিন্তু সেখানে কথা মেনে নিচ্ছি যে আমাদের পরাক্রম, আমাদের বীরত্ব, আমাদের শক্তি, আমাদের সেনার শক্তি সবকিছু আছে আমাদের কাছে। তাও কাশ্মীরের একটা অংশ পাকিস্তানের কবজায় কেন রয়েছে? আপনি একদম সঠিক একটা কথা বলেছেন। কাশ্মীরের একটা অংশ পাকিস্তানের কবজায় রয়েছে, আর অন্য অংশ এমন ছিল যেখানে ওদের কাছে দুটো ঝান্ডা ছিল অগস্ট 2019-এর আগে, যে কারণে অটলজির মুখ থেকে একটা পংক্তি বেরিয়েছিল, 15 अगस्त का दिन कहता आजादी अभी अधूरी है, सपने सच होने बाकी हैं, रावी की शपथ न पूरी है। রাবির কিনারায় 1930 সালে স্বরাজ্যের ওটা হয়েছিল। তো যদি দেখা যায় যে 5ই অগস্ট 2019-এর পর জম্মু কাশ্মীর ইউনিয়ন টেরিটরি তৈরি হয়ে গেল, অর্ধেক কাজ তো তখনই পুরো হয়ে গেল, তাই না? এখন আগামী দিনে যে রেজলিউশন রয়েছে, ভবিষ্যতে সঠিক সময়ে আমি এটাই মনে করি যে ওখানেও একই অবস্থা হবে। ভাই আমি তো মনে করি যে পিওকের জনগণ আমাদেরই, কারণ সিটি রিজার্ভ করেই রেখেছি জম্মু কাশ্মীরের অ্যাসেম্বলিতে। তো চিন্তা করবেন না, আগামী দিনে এমন সময় ঠিক আসবে যে ডিরেক্ট অ্যাকশনের হুমকি দিয়ে দেশ বানিয়েছিল, সেই ডিরেক্ট অ্যাকশনই ওকে শেষ করে দেবে। আমরা আরো একটা ব্রেক নিয়ে নেবো, আর ব্রেকের পর দেখবো আপকে আদালতে সুধাংশু ত্রিবেদীর সঙ্গে প্রশ্ন আর অভিযোগের আরো এক পর্ব। ওই কাশ্মীর ছাড়ুন তো, মাশরিকি পাকিস্তান অর্থাৎ পূর্ব পাকিস্তান সামনে রাখতে পারেনি, হাটা সামনে রাখতে পারেনি, খাইবার পাখতুনা সামনে রাখতে পারেনি, বালুচিস্তান সামনে রাখতে পারছে না, সিন্ধের সামনে রাখতে পারছে না। ভাই যেটা আছে আগে ওটা সামনে, বাকি সব কথা পরে হবে। ওয়েলকাম ব্যাক আপকে আদালতে। আজ আমাদের অতিথি হলেন ভারতীয় জনতা পার্টির অন্যতম সুবক্তা সুধাংশু ত্রিবেদী। আপকে আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে বিজেপির উপর অভিযোগ হলো যে ওদের বিদেশ নীতি পুরোপুরি ব্যর্থ হয়েছে। দেখুন, পাকিস্তানের ওয়াজিরে আজম যখন বক্তব্য রাখছিল পজ হওয়ার পর আপনার কথা অনুযায়ী, তো উনি বলেন যে আমেরিকাকে ধন্যবাদ, চীনকেও ধন্যবাদ, কাতারকেও ধন্যবাদ, ইউএইকেও। ওনারা প্রচুর দেশের নাম নিয়েছেন, কাউকে বাবা, কাউকে ভাই, কাউকে ড্যাডি, সবাইকে এক এক করে। কিন্তু রাহুল গান্ধীর অভিযোগ হলো ভারতকে সাপোর্ট করতে কোনো দেশ আসেনি।
বেশ মজার কথা। যদি ওরা এত লোককে, কাউকে ভাইজান, কাউকে বাপ, আর কাউকে চাচা যান, কাউকে মেসো বানিয়ে নিচ্ছে, তাহলে বুঝে নিন যে কোথায় না কোথায় গিয়ে মাথা কুড়েছে ওই পাকিস্তান। এটা তো পাকিস্তানের প্রধানমন্ত্রীর স্বীকারোক্তি বয়ান। আমাদের কারোর সঙ্গে কথা বলার দরকার পড়েনি। জয়শঙ্কর একদম পরিষ্কার বলেছেন, কেউ যদি কথা বলতে চায় কথা বায়োলেটারাল হবে, যা কথা বলার পাকিস্তান আমাদের সঙ্গে করুক। আমরা তো একদম পরিষ্কার করে বলেই দিয়েছিলাম। আর যখন এই কথা উঠেছে, ফলে পলিসির কথা, আমি বলতে চাইবো যে মোদিজি আসার পর ভারতের যে ফরেন পলিসি সেই জায়গায় পৌঁছেছে। আমি এইমাত্র বলেছিলাম যে রিপোর্ট করতে চাইবো আমি সেটা ডিফেন্স কনটেক্সটে। আমরা S-400 রাশিয়ার থেকে পেয়েছি, যেহেতু আমরা কোয়াডের সদস্য ছিলাম। S-400 দেওয়া সত্ত্বেও আমেরিকা আমাদের প্রিডেড ড্রোন দিতে রাজি হয়ে যায়। আমরা নাটো মেম্বার না হওয়া সত্ত্বেও, তারপরেও আমরা রাফেল নিয়েছি। আমরা আমেরিকার থেকে ফাইটার কিন্তু নিইনি। আর আমাদের ফ্রান্সও সাপোর্ট করেছে। আমরা ইসরায়েল থেকেও সিস্টেম নিয়েছি। আমরা বিশ্বের নানান দেশের সঙ্গে খুব ভালো কোলাবোরেশন করেছি। আরও একটা বুঝুন, আমার মনে হয় যে মানে প্রায় 21টা দেশ থেকে মোদিবাবুকে তো তাদের দেশের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ডস দিয়েছে। এর থেকে বেশি আর কি হবে এই কনফ্লিক্টে? মুসলিম দেশগুলোর একটা বড় পোল রয়েছে, সৌদি আরব, যারা সুন্নি মুসলিমদের সবচেয়ে বড় পোল। ইরান হলো শিয়া মুসলিমদের। দুজনেই কিন্তু কন্ডেম করেছে টেররিজমের, এবং পাকিস্তানের হয়ে কোনো বয়ান দেয়নি। এবার এর পরেও যদি কারোর মাথায় না ঢোকে, উইথ ডিউ রেসপেক্ট টু এভরিবডি, আপনি জানেন যে 71 সালের লড়াইয়ে আধা ডজন ভারতের বিরুদ্ধে প্রস্তাব সিকিউরিটি কাউন্সিলে এসেছিল। কথায় কথায় সোভিয়েত রুশকে ভিটো করতে হতো তখন। 7ই ডিসেম্বর 1971-এ 100-র বেশি দেশ ভারতের বিরুদ্ধে ভোটিং দিয়েছিল। আজ ইউএনএ কোনো ধরনের কিছু প্রস্তাব কেউ এনেছে এখনো পর্যন্ত? একটা জিনিস হয়েছে, IMF এর লোন পাকিস্তান পেয়ে গেছে। হ্যাঁ, পেহেলগাঁওয়ের ঘটনার পরেও, পেহেলগাঁওয়ে ওরা যে নারকীয় হত্যালীলা চালিয়েছে, তারপরেও IMF এর লোন পাকিস্তান পেয়েছে। হ্যাঁ, আপনি যে কথাটা বলেছেন এটাও খুব ভালো করে বুঝতে হবে আমাদের। IMF এর যে লোন পাকিস্তান এবার পেয়েছে, সেখানে 11টা অতিরিক্ত শর্ত কিন্তু চাপানো হয়েছে। আর ওই শর্ত, ওই কথায় আছে যে হাওয়া আটকে দেবে, দম আটকে দেবে, প্রায় দম বন্ধ করিয়ে দিয়েছে। শর্ততে এটাও বলা হয়েছে যে তোমাদের এই ল পাশ করাতে হবে, পার্লামেন্ট থেকে পাশ করাতে হবে। এখন পাকিস্তানের সামনে সমস্যা কি? ওদের কাছে 1 সপ্তাহের মতো ফরেন এক্সচেঞ্জ রয়েছে, IMF থেকে লোন নিচ্ছে। আর লড়াইয়ে যে ধরনের ক্ষতি হয়েছে, এখন ওরা অস্ত্র কিনবে নাকি আনাজ কিনবে? এখন যদি অস্ত্র কেনে তাহলে জনগণ ওদের বিরুদ্ধে উঠে দাঁড়াবে, আর আনাজ কিনলে সীমান্ত পারে মোদিজির আওয়াজ শুনতে পাবে ওরা। তো আমার মনে হয় ওরা এমন catch-22 সিচুয়েশনে পড়েছে। সেই জায়গায় যারা IMF কেসের কথা বলছে, পুরো কথাটা বলুন না। IMF এর চিফ ক্রিস্টালিনা জিওর্জিভা বলেছেন যে এই বছর ভারতে 15% গ্রোথ রেটের সঙ্গে ওয়ার্ল্ডের গ্রোথের ইঞ্জিন হয়ে উঠবে, আর বিশ্বের সবচেয়ে বেশি গ্রোথ ইনক্লুড করা দেশ ভারত হবে তখন। একটা সময় ছিল, একটা পুরনো ফিল্ম ছিল না, যখন জিরো দিয়েছে আমার ভারত, তার আগে প্রাণ মনোজ কুমারকে কি বলা হয়েছিল? ইন্ডিয়াস কন্ট্রিবিউশন টু দ্য ওয়ার্ল্ড ইজ 000। আজকে IMF এর চিফ বলছেন ইন্ডিয়াস কন্ট্রিবিউশন গ্রোথ ইজ গোয়িং টু বি 15%। আর অন্যদিকে ওরা বাটি হাতে দাঁড়িয়ে আছে। আচ্ছা, তাও কি লোকের মনে হয় যে এটা সমানে সমানে টক্কর হচ্ছে? মানে একদিকে ট্রাম্পের মনে হচ্ছে সমানে সমানে চলছে, আমাদের তো মনে হয়নি। যাদের মনে হয় তাদেরকে বলছি, দেখুন উনি তো নিজে ভালোই জানেন। আপনি জানেন কি এখানেও কোনো ট্রেড হওয়ার ব্যাপার আছে? আমেরিকার পাকিস্তানের সঙ্গে খুব সাধারণ আমাদের 131 মিলিয়ন আমি ডলার। আপনাকে বলছি, বিরোধী নেতা, কংগ্রেসের নেতারা কি বলছে? ওনারা বলছেন যে বিদেশ নীতি কার্যকরী হয়নি, এই জন্যে এখন অল পার্টি ডেলিগেশন পাঠাতে হয়েছে। বিরোধী দলের নেতাদের সাহায্য নিতে হয়েছে ভারতের কেস বিশ্বকে বলার জন্য। দেখুন, আমাদের পরিস্থিতি ঠিকই আছে। আমরা যখন বিরোধী ছিলাম, আমি বললাম যে অটলজি নেতৃত্ব দিয়েছিলেন। আমরা যখন সরকারে আছি, সবার সঙ্গে আছি। বিদেশের নীতির ব্যাপারে আমি যেটা বলতে চাইবো, 26/11 হামলার পর 16 জুলাই 2009-তে একটা নিউট্রাল ডেস্টিনেশন ইজিপ্টের শারম আল শেখে গিয়ে মনমোহন বাবুর সরকার ভারত আর পাকিস্তানের মধ্যে জয়েন্ট ডিক্লারেশন সাইন করে। এনিবডি ক্যান গো অ্যান্ড চেক দ্য প্রেস রিলিজ অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। সেখানে গিয়ে কি বলা হয়? শান্তি বার্তা সন্ত্রাসবাদে প্রভাবিত হবে না। টেররিস্ট অ্যাক্টিভিটি উইল নট বি এফেক্টেড বাই দ্য কম্পোজিট ডায়ালগ, ইট শুড নট বি ব্র্যাকেটেড। মানে আপনি বলে দিলেন যে শান্তি বার্তা, জঙ্গি হানা চলতে থাকবে, শান্তি বার্তা চলতে থাকবে। মোদিজি বললেন যে টেরর আর টক একসঙ্গে হবে না। আর উনি বলেছেন রক্ত বইবে, জল বইবে। মোদিজি বলেছেন রক্ত আর জল কখনো একসঙ্গে বইতে পারে না। আরও একটা কথা বলি,
ওই ডায়লগে বলুচিস্তানের নাম নিল ওই গিলানি, যে ওই সময় প্রাইম মিনিস্টার ছিল। এর প্রেস রিলিজের সময় লেখা ছিল যে দ্য প্রাইম মিনিস্টার গিলানি হ্যাজ অলসো সেড দ্যাট হি হ্যাজ সাম ইনপুট অন বলুচিস্তান। মানে ভারত সরকার মেনে নিল যদি আমরা বলি ওরা কাশ্মীরে ইনভলভ আছে, বলুচিস্তান ইনভলভ আছে। অদ্ভুত সব ফরেন ডিপ্লোমেসি ছিল তখন, তাই না? এমনটা হয়তো কেউ দেখেননি। আর লাস্টে একটা পয়েন্ট আমি বলতে চাইবো, এদের যে ডিপ্লোমেসি, ফরেন ডিপ্লোমেসি যেটা ছিল, যে আমাদের সেনা জিততো আর এরা সবকিছু হেরে চলে আসতো। কংগ্রেস সরকারের যে বিদেশ নীতি ছিল তাতে কিন্তু অর্ধেক কাশ্মীর গেল, অর্ধেক পাঞ্জাব চলে গেল পাকিস্তানে, অর্ধেক বাংলা চলে গেল বাংলাদেশে। তো আমি একটাই লাইনই বলবো যে এদের বিদেশ নীতি ছিল कि पंजाब गया, कश्मीर गया और चला बंगाल गया और चीन के हाथों मानसरोवर का ऊंचा भाल गया। এক লাইনে বুঝে নিন সমস্ত কথা কেন ছিল। আর কেনই বা ছিল, কারণ জানেন কি আপনারা? একটা পংক্তি আমি বলবো। हो चुकी यहाँ पर गूंज बहुत अब शांति शांति के नारों की, तो आवश्यकता है आन पड़ी तलवारों की, झनकारों की। দেখুন দুটো কথা, এক তো সঞ্জয় রাউতের মতো নেতা বলছেন যে এই যে ডেলিগেটসরা গেছেন এদের জন্য ট্যুরিজম ডিপার্টমেন্ট খুলে দিয়েছেন মোদিজি, ট্রেনের নামে ট্যুর অ্যান্ড ট্রাভেলস কোম্পানি খুলেছেন। সঞ্জয় রাউতজির পার্টি সংসদও গেছেন, তো রাজ্যসভার মেম্বার ওনার পার্টি থেকে প্রিয়াঙ্কা চতুর্বেদীজি, তাহলে কেন আটকাননি? মানে নিজের সাংসদও পাঠাবেন, আবার কথাও বলবেন আপনি। আর কংগ্রেসের তো আরো মজার ব্যাপার, ওরা বলছে আমাদের এর উপর আপত্তি আছে। আরে ভাই, শশী থারুরজি ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান, আর উনি নিজে ডিপ্লোম্যাট ছিলেন, কেন যাবেন না উনি? সলমান খুরশিদ বিদেশ মন্ত্রী ছিলেন, মনীষ তিওয়ারি কত আর্টিকেল লিখতেন ওনার উপরে। আসলে কংগ্রেসের কি ব্যাপার বলুন তো? অবিশ্বাসে ভরে গেছে, ওদের সরকারের উপর ভরসা নেই, সেনার উপর ভরসা নেই, ঠিক। আর এখন তো নিজের পার্টির নেতাদের উপরই ভরসা নেই। ওদের মনে হয় এই বিদেশে গিয়ে জানি না যে কি হয়ে যাবে। হতে পারে কংগ্রেসের মনে হচ্ছে বাইরেদের বড় লিঙ্ক ছড়িয়ে আছে, তাই না? জানি না কি বেরিয়ে আসবে। ওদের মনে হচ্ছে যে আমাদের পার্টির এমন কেউ যেন চলে না যায় যারা ওই লিঙ্কে পেয়ে যাবে, আর হতে পারে পরের দিন ও আমাদের বিরুদ্ধেই চলে যেতে পারে। এই জন্য হয়তো ওনাদের মনে এই ভয়টা রয়ে গেছে। তো আমার মনে হয় কংগ্রেসের উচিত ভুল ধারণা ছেড়ে বেরিয়ে আসার, সততার সঙ্গে পাশে দাঁড়ানো উচিত। কথায় আছে না, ভুল ধারণার চিকিৎসা, এটা তো হাকিম লোকমানও করতে পারবে না, মানে যাদের ধন্বন্তরী বৈদ্য মনে করা হয় আর কি। আর মুসলিম সংস্কৃতিতে হাকিম লোকমান বলা হয়। আমি কংগ্রেসকে বলবো ভুল ধারণা ছেড়ে বেরিয়ে আসুক। একটা শায়ের আছে कि इसमें क्या रखा है देखे है जो तू आन के पास, बदगुमा वहम की दारू नहीं लुकमान के पास। এখন তো পাকিস্তানও কোমর বেঁধে নামছে, ওরা ওদের ডেলিগেশন পাঠাবে আর বিশ্বকে জানাবে যে ওদের সঙ্গে টেরোরিজমের কোনো সম্পর্ক নেই, ওরাও জঙ্গি হানার ভিকটিম। আমি তো আপনাকে বলেছি ওরা নকল এর আগেও করেছে, এতে কোনো রকমই মানে এই নেই। এমনকি আপনাকে বলবো যে একটা পুরনো গানেরও নকল করেছিল আর কি, আর সেটা হলো सदियों के बाद फिर उड़े बादल गुलाल के, हम लाए हैं तूफान से कश्ती निकाल के, इस देश को আর এতেও ওরা কপি করে দিয়েছে। আর শুধু এটাই তফাৎ যে মানে हम लाए हैं तूफान से कश्ती निकाल के, इस मुल्क को रखना मेरे बच्चों संभाल के। এবার শুনুন ওই গানের শেষ লাইনটা কি ছিল, बरसों के बाद फिर उड़े बादल गुलाल के, আর ওরা সেটা করেছে যে बरसों के बाद फिर उड़े परचम हिलाल के, আর শেষে বলেছে যে कश्मीर में फहराना है झंडा उछाल के। আমি তোদের বলতে চাইবো ভাই, ওই কাশ্মীর ছাড়ুন, মশরিকি পাকিস্তান অর্থাৎ পূর্ব পাকিস্তান সামনে রাখতে পারছো না, ফাটা সামনে রাখতে পারো নি, খাইবার পাখতুনখা সামনে রাখতে পারো নি, বালুচিস্তান সামনে রাখতে পারছো না, সিন্ধু সামলাতে পারছো না। ভাই যেটা আছে সেটা তো আগে সামলা, বাকি সব কথা পরে ভাবিস তোরা। আরো একটা প্রশ্ন নিতে পারি? হ্যাঁ, পাকিস্তানের মুনির যে রয়েছে ওদের সেনাপ্রধান, এত খারাপভাবে হেরে যাওয়ার পরেও ওখানে এত সেলিব্রেশন হচ্ছে, আনন্দ করছে, সেলিব্রেট করছে। তো স্যার আপনি যে এত কবিতা বলছেন, তো একটা কবিতা আমারও মনে আসছে कि दूध फटने से जो बनता है उसे पनीर कहते हैं, और हारने के बाद जो जश्न मनाए उसे मुनीर कहते हैं। তো আপনি কি বলতে চান এই ব্যাপারে? উনি বেশ দারুণ কথা বলেছেন। যুদ্ধ হারার পর কেউ ফিল্ড মার্শাল হন। দেখুন পাকিস্তানের সেনা কোনো যুদ্ধ জেতেনি, ভোটও কেউ হারেনি, কিন্তু এখানে কেউ কেউ রয়েছে তাদের মুনির কথা বিশ্বাস হচ্ছে। জানেন কেন? যারা 99 পাওয়াটা জয় আর 240কে পরাজয় বলে মনে করেন, যারা থার্ড অ্যাটেম্পটে 3 ডিজিট টাচ করতে পারে না, জয় আর তৃতীয়বার সরকার বানাতে গিয়ে হেরে যায়, তারা তো আমার মনে হয় যে ওখানেও সেনা
হারলে পরে প্রমোশন হয়ে ফিল্ড মার্শাল হয়, আর এখানে ভোটে হারলে তো তার প্রমোশন হয়ে যায়। 2014-তে হেরেছিল, অধ্যক্ষ হয়ে গিয়েছিল, 2019-এ হারলো, বিরোধী নেতা হয়ে গেল। তো ওখানে ফিল্ড মার্শাল হয়ে যায় হেরে গিয়ে, আর এখানে ফিল্ড মার্শাল হয়ে যায় হেরে গিয়ে। এটা এমন একটা উত্তর যার পর আমরা একটা ব্রেক নিয়ে নিতে পারি, আর ব্রেকের পর আপকি আদালতে সওয়াল জবাবের আরো এক পর্ব। আমরা বলেছি জিরো টলারেন্স অন টেরর। এনাদের সময়কালে মুখ বন্ধ করে রাখা সরকার আর সৈন্যদের হাত বেঁধে রাখা হতো। আজ সরকারের হিম্মতও রয়েছে আর সেনাদের হাতও খুলে রাখা হয়েছে। ওয়েলকাম ব্যাক। আপকি আদালতে আজ আমাদের অতিথি হলেন ভারতীয় জনতা পার্টির জনপ্রিয় প্রবক্তা সুধাংশু ত্রিবেদী। আপকি আদালতে পরবর্তী অভিযোগ। আপকি আদালতে বিজেপির ওপর অভিযোগ হলো যে ওদের নেতারা ভারতীয় সেনার অপমান করেছে। সুধাংশুজি, ভারতীয় জনতা পার্টির নেতা, মধ্যপ্রদেশ সরকারের মন্ত্রী বিজয় শাহ, উনি কর্নেল সোফিয়া কুরেশি সম্পর্কে যা বলেছেন তা অত্যন্ত নিন্দনীয় এবং খুবই লজ্জার কথা। উনি বলেছেন যে যারা আমাদের দেশের মেয়েদের সিঁদুর মুছে দিল, আমরা ওদের বোনকে পাঠিয়ে ওদেরকে যা নয় তাই করে দিলাম। দেখুন, এটা খুবই নিন্দনীয় একটা বয়ান, আর এর জন্য উনি তো ক্ষমাও চেয়েছেন, আফসোসও করেছেন। তাও আদালতে মামলা চলছে, যা হবে তার উপর রায় যেটা হবে সেটা নিয়ম মতন হবে, মামলা চলবে। কিন্তু না, আপনার কি মনে হয় না বিজেপি থেকে ওনাকে বিতাড়িত করা উচিত ছিল? দেখুন, পরিষ্কার কথা, উনি ক্ষমা চেয়ে নিয়েছেন, অনুশোচনাও তো করেছেন, কিন্তু প্রশ্ন তারা করছেন যারা এয়ারফোর্স অফিসারের হত্যাকারী ইয়াসিন মালিককে ডেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওনারা তাকে সম্মানিত করেছিল, যে ভারতের সেনাপ্রধানকে রাস্তার গুন্ডা বলে, যাদের নেতা সিধু জেনারেল বাজপাকে গলা মেলানোর ক্ষমাও চাননি, নিজের বয়ান উইথড্র করেননি। উইথড্র করেছিলেন কি? না, করেননি তো। যে হাফিজকে সাহেব বলেছে, যে ওসামাকে জি বলেছে, আর সেই সঙ্গে দেখুন, ভারতের সংসদে হওয়া হামলায় যারা শহীদ হয়েছেন তাদের পরিবার মেডেল ফিরিয়ে দেন, কারণ সুপ্রিম কোর্টের সাজা হওয়ার পরেও 7 বছর আফজল গুরুর ফাঁসি হয়নি, ওর জন্য চোখে জল আসেনি, কিন্তু পাটিয়ালা হাউসের এনকাউন্টারের অভিযুক্তের জন্য ওরা এসেছিল। এই জন্য সেনার শৌর্যের ব্যাপারে আর সেনার সম্মানের ব্যাপারে যে ধরনের অঙ্গীকার ভারতীয় জনতা পার্টি আর মোদিজি করেছেন, আমার মনে হয় এই ব্যাপারে প্রশ্ন তোলা অবান্তর। দেখুন, আমি আপনার সমস্ত কথা মেনে নিলাম, কিন্তু বিজয় শাহের ব্যাপারটা উনি যা বলেছেন, টু রং টু মেক আ রাইট। কংগ্রেস 50টা ভুল করেছে, কিন্তু বিজেপি এটা কিভাবে করতে পারে? দেখুন, এই নিন্দনীয় বয়ানের উপর নিশ্চিতভাবে পার্টি এটা গুরুত্ব সহকারে দেখেছে। যেহেতু ক্ষমা চেয়েছেন, তাও কোর্টের যে ফলাফল হবে সেটা শিরোধার্য হবে। কিন্তু প্রশ্ন যারা করছে, আমি তাদের জিজ্ঞাসা করব, আপনারা তো জনসমক্ষে জঙ্গিকে বেটি বলেছিলেন, ইসরাত জাহাঁকে বেটি বলেছিলেন কি না? আর এটা তো আপনার সরকারের সময়কার। এর থেকে বেশি মজা হতে পারে? কংগ্রেস সরকারের সময় আইবি ইসরাত জাহাঁকে জঙ্গি বলে, সিবিআইও জঙ্গি বলেছে, পরে সিবিআই স্ট্যান্ড চেঞ্জ করে নিল, আর আইবি স্ট্যান্ড চেঞ্জ করেনি কিন্তু। অর্থাৎ কংগ্রেস সরকারের ইন্টেলিজেন্স ব্যুরো বলছে যে ইসরাত জাহাঁ জঙ্গি, আর নেতা বলছে ইসরাত জাহাঁ সেখানে বেটি। আমার মনে হয় যে এই ধরনের ব্যাপারে খড়ের আঁটি দিয়ে পাহাড় ঢাকার মতন চেষ্টা করা থেকে বিরত থাকাই উচিত। বুঝতে পেরেছেন? এটা ভুলে যাবেন না। সেনাবাহিনী আর কর্নেল কুরেশি আর ওনার পুরো পরিবারের যে পরম্পরা রয়েছে ভারতের সেনাবাহিনীর সঙ্গে, সেটা ভারতীয় জনতা পার্টি এবং প্রত্যেক ভারতীয় মন থেকে সম্মান জানায়। দেখুন, আমার মনে হয় বিজয় শাহের বিরুদ্ধে বিজেপির অ্যাকশন নেওয়া উচিত ছিল দ্রুত। আপনার বাধ্যবাধকতা থাকতে পারে, আমার নেই, তাই আপনার এই কথা আমি একমত নই। দেখুন, একমত হওয়াটা তো আপনার ব্যাপার, তাই না? আমি এটা মনে করি যে আপনিও দুটো অভিযোগ বলুন আর তার উপর বিচার করুন। দেখুন, আরো এক নেতা আছেন, উনিও মধ্যপ্রদেশেরই। উনি বলেছেন যে সেনাদের নাকি মোদিজির সামনে নতমস্তক হয়ে যাওয়া উচিত। না, উনি এটা বলেননি, আর এমনটা হতেও পারে না। উনি বলেছিলেন যে, উনি যেটা বলেছিলেন উনি নিজের জন্য বলেছিলেন, আমি সেনার সামনেও নতমস্তক আর মোদিজির সামনেও নতমস্তক। এই জন্যই তো কংগ্রেস বলছে এই যে তিরঙ্গা যাত্রা বার করছে বিজেপি, এই যে সেনারা যে পরাক্রম দেখালো, সেনা যে বীরত্ব দেখালো, তার ক্রেডিট নেওয়ার জন্য। এটা সেই কংগ্রেস যারা হামাসের পক্ষ নিয়ে বেরোনো যাত্রাকে সংবেদনার প্রতীক বলে গণ্য করে
হিজবুল্লাহর সমর্থনে শ্রীনগর থেকে লখনৌ হয়ে হায়দ্রাবাদ অবধি যাত্রাকে বলে যে এটা তো এটাই বলা হয়েছিল, এরা তো সাহেব সংবেদনার প্রতীক, আর ভারতীয় সেনার বীরত্বের সমর্থনে বেরোনো যাত্রাকে রাজনীতির প্রতীক বলে দিচ্ছে তারাই আজকে। আপনি জিজ্ঞাসা করুন গাজার ব্যাপারে ওনাদের টুইটটা দেখুন, কি লিখছে, অল আইজ অন রাফা, আর গাজাতে বলছে যে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, ফালানা ডিমকানা এইসব, আর জানি না ওদের কি সব লেখ। কিন্তু সেনার বীরত্বের কথা বললে ওদের যত সমস্যা। আর এমনিতে আমি বলতে চাই, আমি একটা নয়, আমি অনেক ডিবেটেই বলি, আপনি গিয়ে জিজ্ঞাসা করে নেবেন। সেনার বীরত্বের কথা এলে আমি অনেকেই জিজ্ঞাসা করেছিলাম যে ভাই ৭১-এর যুদ্ধে জাজ সাহেব বসে আছেন, ওনার থেকে ভালো তো কেউ জানেন না, তাই না? প্যারাট্রুপারকে ঢাকাতে কে লিড করেছিলেন? ঢাকাতে এত বড় অপারেশন ছিল যে আমরা সোজা ঢাকাতে প্যারাট্রুপার নামিয়ে দিয়েছিলাম, জেনারেল জ্যাকব, কেউ নামই বলতে পারেননি। ইস্টার্ন আমাদের ওই ইস্ট কমান্ডের যিনি চিফ ছিলেন জেনারেল জগদীশ সিং অরোরা, যিনি সাইন করিয়েছিলেন, ওনার কৃতিত্ব ছিল না, জেকবের কৃতিত্ব ছিল না, স্যাম মানেকশারের কৃতিত্ব ছিল না, সবার শুধু একটাই নাম মুখে আসতো, ইন্দিরা গান্ধী। মানে তখন সবকিছু ইন্দিরা গান্ধীই করেছিলেন, আর সেনা আমরা কখনো কৃতিত্ব নিইনি। ৩টে জায়গাতেই দেখুন না, 2016-তে প্রেস কনফারেন্স কে করেছেন? ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন। 2019-এ কে করেছেন? এয়ারফোর্স। 2025-এ কে করেছেন? সেনার 2 মেয়ে মিলে, 2 অফিসার মিলে। তো আমরা রাজনীতি করিনি, সেনা কাজ করেছে, আর আমরা সেটা বলেছি, সেনা বলেছে আর আমরা বলেছি খুব ভালো করেছে। রাজনীতি ওরা করলো আর সবসময় কৃতিত্ব নেওয়ার চেষ্টা করেছে। এখন তো ওরা বলছে যে মোদিজি কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছেন অপারেশন সিন্দুরের। দেখুন, মোদিজির কার্যকালে সেনার মনোবলও অনেক বেড়েছে, আত্মবিশ্বাসও বেড়েছে, আর যে সেনাবল রয়েছে সেটাও বেড়েছে। আমরা কোনো কিছুর কৃতিত্ব নেওয়ার চেষ্টা করিনি। কারণটা কি? কারণ সেনার সমর্থনে যেভাবে আমাদের সরকার আসার পর, আমি ছোট উদাহরণ দিতে চাইব, অ্যাটমিক এক্সপ্লোশন অটলজির সময় মতো হয়েছিল ৯৮-তে, ৭৪-এও হয়েছিল। কি পার্থক্য ছিল? ৭৪-এ ভারত কিছু বলার আগেই রুশ আর আমেরিকা দুজনে অ্যানাউন্স করে দিয়েছিল। ৯৮-তে আমেরিকা জানতেই পারেনি যতক্ষণ না ভারত অ্যানাউন্স করেছে। ৭৪-এ না 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 আমরা শান্তিপূর্ণ কাজের জন্য করেছি। ৯৮-তে আমরা বললাম না, শান্তিপূর্ণ কাজের জন্য করিনি, উই আর দ্য নিউক্লিয়ার স্টেট। আমরা নিজেদের নিউক্লিয়ার স্টেট ডিক্লেয়ার করেছি, সেনার মনোবল বাড়িয়েছি। মোদিজি এলেন তো আমরা নিউক্লিয়ার সাবমেরিন, নিউক্লিয়ার মিসাইল আর জাহাজ, মানে জল, স্থল আর আকাশ, 3 জায়গাতে আমরা নিউক্লিয়ার দিয়ে এম্পাওয়ার্ড করেছি। এখন এরপর দেখুন, সেনা সম্মান নিয়ে একটাই কথা বলবো, আমি আবার রিপিট করে দিচ্ছি। ওনারা ইয়াসিন মালিককে ডেকে প্রধানমন্ত্রী কার্যালয়ে সম্মানিত করেন, আর যার বিরুদ্ধে এয়ারফোর্সের আধিকারিকদের হত্যার অভিযোগ ছিল, মোদিজি কাকে ডাকলেন? 2015-তে বীর আব্দুল হামিদের 85 বছর যখন হলো, তখন ওনার স্ত্রী আর পুরো পরিবারকে ডেকে প্রধানমন্ত্রীর বাসভবনে সম্মানিত করা হয়। সেনার সম্মান এটাই তো হয়, নাকি ওটা? কি বলতো জানো? জিরো টলারেন্স অন হিউম্যান রাইটস। মানে সেনার বিরুদ্ধে মামলা চলতে থাকবে। আমরা বলেছি জিরো টলারেন্স অন টেরর। ওদের সময় মুখ বন্ধ করে রাখা সরকার আর সৈন্যদের হাত বেঁধে রাখা হতো। আজ সরকারের হিম্মতও রয়েছে আর সেনাদের হাতও খুলে রাখা হয়েছে। আরো একটা প্রশ্ন নিতে পারি অডিয়েন্স থেকে। পাকিস্তানের সব লোকেরা এটাকে বলে জেহাদ। এই যুদ্ধ পুরোপুরি হেরে যাওয়ার পরও ওদের আর্মি চিফ মুনির বলেন নাকি আল্লাহর আশীর্বাদে এই যুদ্ধে ওনারা ফাতে পেয়েছেন, কিন্তু এতে ইসলাম কোত্থেকে এলো? এটাই তো মজার ব্যাপার। ইসলামিক ব্রাদারহুডের নামে তৈরি হয়েছিল, তো 25 বছর আগে একসঙ্গে থাকতে পারেনি। কে গিয়ে মেরেছে বাংলাদেশে? ওই সময়কার ইস্ট পাকিস্তানে জেনারেল টিক্কা খান। উনি মুসলিম ছিলেন না নাকি? অ্যাট দ্য সেম, সেই হু ওয়াজ নেমড বুচার অফ বাংলাদেশ 73-তে বালুচিস্তানে গিয়ে সেটাই তো করেছেন। হি ওয়াজ কল্ড বুচার অফ বালুচিস্তান। আজকে খাইবার প্যাখতুনাতে তালিবানরা কাদের বিরুদ্ধে লড়াই করছে? আচ্ছা ছাড়ুন, যদি ওদের ইসলামের ব্যাপারই হয়, পেশোয়ার মসজিদে বিস্ফোরণ কেন হলো ভাই? রাওয়ালপিন্ডিতে বিস্ফোরণটা কেন হলো? ওখানে তো 100% মুসলিম রয়েছে। এই জন্যই যে এই ফেকেট যে ছিল, যে আমরা ইসলামের নামে করছি, সেটা এখন ভাঙা নজরে আসতে চলেছে। কিন্তু আমি হয়তো, আপনি যে প্রশ্নটা করেছেন না, এটা এই জন্য খুব গুরুত্বপূর্ণ যে আজকে ওনাদের এটা মনে হয়, এটা প্রমাণ যে ওরা ভারতের কাছে বাজেভাবে পরাজিত হয়েছে। এই জন্যই ওরা এই ধরনের ধার্মিক কথাবার্তায় আশ্রয় নিয়ে নিচ্ছে। আপনারা দেখেই থাকবেন, আপনারা ভিডিওতে ফুটেজও দেখে থাকবেন, ওনাদের মিনিস্টার, প্রাইম মিনিস্টার আল্লাহকে ফজল ও করম সে ইয়ে হুয়া, এতবার ইনশাআল্লাহ, আল্লাহ আলহামদুলিল্লাহ এতবার বলেছে যে আমাদের এখানে তো কেউ বলেনি। এই জন্যই
পার্থক্যটা কি রয়েছে? আর এমনিতেই অন দ্য লাইটার নোটে বলবো যে আল্লাহর ফজল আর করম দিয়ে ওদের কাজ চলছে না, তৈরি হয়েছে কংগ্রেসের দয়ায়, আর এখন চলছে চীনের দয়ায়। আর এখানে আমি আমার একটা অনুভূতি থেকে আমি বলে দিচ্ছি, আমি পাকিস্তানের জনগণকে অ্যাড্রেস করে বলছি এটা। আমি বিদেশে পাকিস্তানের একজন নেতার দেখা পাই, এমনই কথাবার্তা হচ্ছিল। আমি বললাম যে আচ্ছা, স্বাধীনতার এত বছর হয়ে গেল পার্টিশনের পর, আপনার কি মনে হয় আপনারা হারিয়েছেন নাকি কিছু পেয়েছেন? পাকিস্তানের ইন্টেলিজেন্সিয়া কি ভাবনা চিন্তা করেন? তো জানেন উনি কি বলেছিলেন? সত্যি সত্যি বলবো, পাকিস্তানের ইন্টেলিজেন্সিয়া কি ভাবনা চিন্তা করে? আমি বললাম হ্যাঁ বলুন। পাকিস্তানের ইন্টেলিজেন্সিয়া এটাই বলে যে আমরা স্বাধীন হলাম কবে। আমি বললাম স্বাধীন হননি মানে 47-এ তাহলে কি হলো? আর নাও মার্ক দ্য ওয়ার্ড, উনি বলেন 47-এর আগে আমাদের দেশের পাওয়ার সেন্টার লন্ডন ছিল, তারপর ওয়াশিংটন হয়ে গেল, আর এখন বেজিং হয়ে গেছে। উনি বলেন আমরা কখনো স্বাধীন হইনি। খোয়াজা আসিফ থেকে শুরু করে জেনারেল মুশাররফ বলে গেছেন যে উই আর ডুইং দ্য ডার্টি ওয়ার্ক অফ ওয়েস্টার্ন কান্ট্রিজ। অর্থাৎ আপনি আজও দেখুন যে দেশ ভিক্ষা চাইছে তাদের সঙ্গে ট্রেডের কথা কি হচ্ছে? প্রচুর কোম্পানি গিয়ে ওদের যে মিনারেল রয়েছে সেটাও তো নিয়ে নিতে চাইছে। চীন সিপেকে সম্পূর্ণ কবজা করে নিয়ে বসে আছে। আর আমি এটাই বলবো যে একটা চলতি কথা রয়েছে, আমি কারোর অসম্মান করতে চাই না, কথায় আছে উলঙ্গ নহায়েগা ক্যা ও নিচোড়েগা ক্যা। কিন্তু এখানে তো যা কিছু বেঁচে আছে সেই রক্তটুকু নিগড়ে নিতে চাইছে। এই জন্য আমি বলছি আজ পাকিস্তানের কি অবস্থা হয়ে গেছে, আর তাদের সেই চিন্তা ভাবনা এই জায়গায় পৌঁছে দিয়েছে যেটা ইসলামিক ব্রাদারহুডের নামে তৈরি হয়েছিল। जब से बना है पाकिस्तान, पाकिस्तान के मुसलमानों का नुकसान है नुकसान। সুধাংশুজি, আমি আপনাকে সমস্ত ধরনের প্রশ্ন করলাম, কঠিন সময় ছিল কিন্তু আপনি সমস্ত প্রশ্নের খোলাখুলি জবাব দিলেন। এখন সময় একটা ব্রেকের, আর ব্রেকের পর শুনবো আপকে আদালতে আজকের জাজ এয়ার কমান্ডার রিটায়ার্ড এস বেহলের রায়দান আজকের মোকদ্দমা। ওয়েলকাম ব্যাক। আজ আমরা মোকদ্দমা চালিয়েছি ভারতীয় জনতা পার্টির প্রবক্তা সুধাংশু ত্রিবেদীর ওপর। মোকদ্দমা ছিল ভারতীয় জনতা পার্টির ওপর, মোকদ্দমা ছিল বিজেপি সরকারের ওপর, অপারেশন সিন্দুরের ওপর। সুধাংশু ত্রিবেদী সমস্ত প্রশ্নের খোলাখুলি উত্তর দিয়েছেন। এবার শুনব আপকে আদালতে আজকের মোকদ্দমায় এয়ার কমান্ডার রিটায়ার্ড এস বেহলের রায়দান। সুধাংশু বাবু, আপনার গভর্নমেন্ট আর আমারও গভর্নমেন্ট আর আপনার পার্টির ওপর প্রচুর অভিযোগ লেগেছে, আর খুবই সিরিয়াস অভিযোগ উঠেছে। সে অপারেশন সিন্দুরের ব্যাপারেই হোক, বা IMF এর ব্যাপারেই হোক, বা ফরেন পলিসির ব্যাপারে হোক, এমনকি ট্রাম্পের মধ্যস্থতার ব্যাপারেই হোক। কিন্তু এটা তো আমিও মানব যে যেই শব্দের আপনি ব্যবহার করেছেন আর যে যুক্তি আপনি দিয়েছেন, আর আমি অবশ্য অডিয়েন্সকে দেখছিলাম, তো আমি দেখছিলাম যে ওনারা আশ্বস্ত হচ্ছেন, ওনারা আশ্বাসন পাচ্ছেন। তো আমি বলবো কোথাও না কোথাও এই সবই যাবতীয় অভিযোগ যা ছিল তা আমাকে খারিজ করতে হচ্ছে। এই অভিযোগগুলোর উপরে আর আমি বেশি বিশ্বাস করতে পারবো না। কিন্তু যেই ব্যাপারটা আমার সবচেয়ে ভালো লাগলো সেটা এই যে আজকের ভারত কিন্তু ভেতরে ঢুকে যায়, ঘরের ভেতরে ঢুকে যায়, ঢুকে মারে, বলেও দেয়, আর গোটা বিশ্বকেও জাগ্রত করে দেয়। এই ব্যাপারটা আমার সবচেয়ে ভালো লেগেছে। আর তার সাথে আমি এটাও বলতে চাইবো, আমি আর কি 4 পংক্তি আপনার জন্য এই সময় বসে বসে লিখে ফেলেছি। তো যেমন আপনি সবাইকে বলছিলেন, তো যদি রজত বাবু আমায় হ্যাঁ অবশ্যই। शब्दों के शिल्पी, विचारों के वीर, तर्क में पारंगत, राजनीति के धीर, जहां हो भ्रम का अंधकार वहां बने आप देश की पुकार। কোথাও না কোথাও আপনার ভেতরে আজও প্রফেসর জীবিত আছেই, আর যে ডেপথ অফ নলেজ আপনি প্রদর্শন করেন সেটি প্রশংসনীয়। কিন্তু আমরা তো দেখলাম যে এয়ার কমান্ডারও কবিতা লিখতে পারেন। কিন্তু একটি নির্দেশ লিখে দিলেন এই আদালতের তরফ থেকে একটি নির্দেশ দেব, যেভাবে আপনি ভারত দেশকে ভালোবাসেন, তো আপনাকে এই নির্দেশ দিচ্ছি যে গোটা জীবন আপনাকে ভারতের সেবা করে যেতে হবে। যে জাজ সাহেব যে আদেশ দিয়েছেন, আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এই আদর্শের পালন করেন। উনি ওনার জীবনে কি বেছে নিয়েছেন যে तन समर्पित, मन समर्पित और यह जीवन समर्पित, चाहता हूं देश की धरती तुझे कुछ और भी दूं। এর পরের লাইনটা হলো स्वप्न अर्पित,
प्रश्न अर्पित, आयु का क्षण क्षण समर्पित, चाहता हूं देश की धरती तुझे कुछ और भी। শেষে বলবো আমরা সবাই একবার স্লোগান তুলি, वंदे वंदे भारत माता की, भारत माता की जय। वंदे मातरम और भारत माता की जय उच्चारणের সঙ্গে সঙ্গে আজকের শো এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আবার দেখা হবে এক নতুন ব্যক্তিত্বের সঙ্গে। ততক্ষণের জন্য নমস্কার।